বন্ধুর আকাশ ছুঁই ছুঁই পর্বতমালার নিম্নভাগে জ্যোৎস্নারাতের রূপলি ঝকঝকে আলো এসে পৌঁছাতে পারে না কোনো কালেই। সেথায় এখনো ঘোর আমাবস্যা বিরাজমান। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর তমসাচ্ছন্ন। শুধুমাত্র পাহাড়ের এক কোণে গুহার মধ্যে যে গুপ্ত ঘরটা রয়েছে, সেখান থেকেই জেনারেটর চালিত বৈদ্যুতিক বাল্বের নিয়ন আলোর ছটা এসে ঠেকছে নরম সবুজ কচি ঘাসের উপর। অতীব সুন্দর সেই ম্যাজিক্যাল আলো ছায়া আর ঘাসের আস্তরকে পায়ে মারিয়ে তড়িৎ বেগে এদিক ওদিক পায়চারি করছে নিখিল। কপালে তার দুশ্চিন্তার গভীর ভাঁজ, শরীর ঘামে ভিজে চুপচুপা। শার্টের উপর পরা সফেদ রঙা অ্যাপ্রনটার এথায় সেথায় শুকিয়ে যাওয়া রক্তের ছোপ ছোপ দাগ। কুঁচকে রাখা ছোট ছোট চোখ দুটো দেখে মনে হচ্ছে একটু আগেই কোনো অপকর্ম করে ধরা খেয়েছে সে। এদিক ওদিক পায়চারি করতে করতেই দাঁত দিয়ে নখ কাটতে কাটতে এক মনে কি যেন বিড়বিড় করছে এক নাগাড়ে। দেখলে মনে হবে কোনো কিছুর হিসেবে কষছে। নিখিলের এমন উদ্ভ্রান্তের মতো কর্মকাণ্ড দেখতে পেয়ে গুপ্তঘর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে লিও। এক ছুটে বেরিয়ে আসাতে তার স্থূলকায় দেহটা হাঁপিয়ে ওঠে। সে নিখিলের সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে শুধায়, কি হয়েছে? এখনো কাজ শুরু করছো না যে? রাত শেষ হয়ে যাবে তো। কথাটা বলার সঙ্গে সঙ্গে ফট করে দু হাতে লিওর কলার খামচে ধরল নিখিল। অতঃপর চোয়াল শক্ত করে দাঁত খিঁচিয়ে বলল, তোমাকে আগেই বলেছিলাম এই কয়জনে হবে না। সব কিছুর একটা পরিমাণ রয়েছে। পরিমাণের বাইরে ওদের শরীর থেকে অতিরিক্ত হরমোন বের করলে সবগুলো মারা পড়বে। তখন ধনকুবের হবার বদলে জেলে পচে মরতে হবে আমাদের। নিখিলের কথায় লিও শুষ্ক ঢোক গিলে ভয়ার্ত কণ্ঠে শুধাল, এখন কি করব? নিখিল পুনরায় পায়চারি করতে করতে বিড়বিড়িয়ে বলে, জানি না। রাশিয়ান মাফিয়াদের থেকে অ্যাডভান্স ডলার নিয়ে ফেলেছি, যে করেই কাজ সম্পন্ন করতে হবে। লিও মুখ কাচুমাচু করে বলল, কিন্তু এই সময় নতুন করে টিনেজ হরমোন কোথায় পাব? লিওর কথা শেষ হবার সঙ্গে সঙ্গে নিখিলের হাঁটার গতি সহসা থেমে যায়। ও আঙুল উঁচু করে পাহাড়ের চূড়ায় জ্বলতে থাকা ফেরি লাইট আর মাঝ আকাশে উড়তে থাকা নিভু নিভু জ্বলন্ত ফানুসগুলো দেখিয়ে লিওকে শুধাল, ওখানে কি হচ্ছে? লিও ঠোঁট উল্টে বলল, মেবি কোনো গ্রুপ ক্যাম্পিংয়ে এসেছে। নিখিল তৎক্ষণাৎ গটগটিয়ে জায়গা ত্যাগ করে বড় বড় পা ফেলে উঠতে থাকে পাহাড়ের চূড়ায়। ওর কাণ্ডে পেছন থেকে লিও হাঁক ছেড়ে ডেকে উঠে বলল, আরে কোথায় যাচ্ছ? নিখিল যেতে যেতে পেছনে না তাকিয়ে ক্রূর হেসে বলল, সবকিছু রেডি করো, আসছি আমি। আজকাল স্টুডেন্টরাও হয়েছে ফাজিল এক একটা। কথা নেই, বার্তা নেই, যখন তখন কল দিয়ে কনভারসেশন শুরু করে দেয়। আর থামার নামই নেই। প্রথমে পড়াশোনা দিয়ে শুরু করবে, তারপর সুযোগ বুঝে ধীরে ধীরে ঢুকে যাবে ব্যক্তিগত আলাপে। আমেরিকান মেয়েরা এত নির্লজ্জ আর বেহায়া কেন কে জানে। স্টুডেন্টের বাড়তি প্যাচাল প্রথমে দাঁতে দাঁত চেপে সহ্য করলেও এক পর্যায়ে বিরক্ত হয়ে ফোনটাই বন্ধ করে দিয়েছে রকচটা বদমেজাজি কৃতিক। একে তো চরম মুহূর্তে কল দিয়ে মুডের 12টা বাজিয়ে দিয়েছে, তার উপর রাত বিরাতে কল দিয়ে ঢঙের আলাপ। অসহ্য। স্টুডেন্টদের কাছে কৃতিক বরাবরই চুপচাপ। হাঁ ছাড়া উত্তর দেওয়া ওর ধাঁচে নেই। তাই তো কথা বাড়ানোর সঙ্গে সঙ্গে মুখের ওপর ফোন বন্ধ করে দিয়েছে একদম। এবার 1000টা কল দিলেও আর কৃতিকের নাগাল পাওয়া যাবে না, সে যতই প্রয়োজনীয় আলাপ হোক না কেন। কিছুক্ষণ নিরিবিলি দাঁড়িয়ে থেকে নিস্তব্ধ প্রকৃতির মাঝ থেকে এক বুক বাতাস ভরে নিয়ে কৃতিক পুনরায় এগিয়ে গেল ক্যাম্পিং ভ্যানের দিকে। ওদিকে সবাই মহা আনন্দে ফানুস ওড়াচ্ছে। কৃতিক ভাবল অরুকেও দেখাতে হবে এই রোমাঞ্চকর দৃশ্যটা, নয়তো এত দূরে ক্যাম্পিংয়ে আসার মজাটাই মিস করে যাবে মেয়েটা। তাই ভেতরে না গিয়ে বাইরে থেকেই অরুকে ডেকে উঠল কৃতিক। অরু, বাইরে আয়, জাস্ট লুক, সামথিং স্পেশাল ইজ হ্যাপেনিং হিয়ার, কাম ফাস্ট। অরু? ভেতর থেকে অরুর কোনরূপ সাড়া শব্দ না পেয়ে এবার কৃতিক নিজেই ধীর গতিতে ক্যাম্পিং ভ্যানের ভেতরে প্রবেশ করল। চারিদিকে ফানুসের ছড়াছড়ি। একের পর এক উড়ন্ত ফানুসের টিমটিমে আলোয় পুরো পাহাড়টাকে অপার্থিব সুন্দর লাগছে। ক্যাম্পফায়ারের পাশে চাঁদের পাহাড় গান বেজে চলেছে সেই তখন থেকে। পুরোই অ্যাডভেঞ্চারাস পরিবেশ। পাহাড়ের এক কোণে দাঁড়িয়ে এলিসা উড়ন্ত ফানুসগুলোকে সূক্ষ্ম নজর দিয়ে পরখ করছে। তা দেখে অর্ণব একটা ফানুস নিয়ে এগিয়ে এসে এলিসাকে উদ্দেশ্য করে বলল, এলি, ফানুস ওড়াবি আয়। এলিসা তৎক্ষণাৎ এগিয়ে এসে হ্যাঁসোজাক মাথা নাড়িয়ে অর্ণবের হাতে হাত রাখে। তারপর দুজন মিলে এগিয়ে যায় ফানুসটাকে উন্মুক্ত করে দিতে।
ফানুসের মধ্যে জ্বলতে থাকা সোনালি আলোয় এলিসার হাতের হিরে খচিত আংটিটা চকচক করছে খুব। অর্ণব সেটার দিকে একবার পরখ করে ওর চোখের দিকে দৃষ্টিপাত করল। এলিসার ধূসর চোখ দুটোতেও জ্বলন্ত ফানুসের নিদারুণ প্রতিচ্ছবি বিদ্যমান। স্থির চোখে মুখে ধামাচাপা পড়ে আছে এক রাশ খুশির ঝিলিক। অর্ণব সেই খুশিকে আরও খানিকটা বাড়িয়ে দিতে ওই কানের কাছে মুখ নিয়ে হিসিসিয়ে বলল, আই লাভ ইউ এলি। শুধু আজ বা কাল নয়, জনম জনমের ভালোবাসা তুই আমার। অর্ণবের কথার প্রতিউত্তরে এলিসাও লাজুক হেসে কিছু বলতে যাবে, তার আগেই কোথা থেকে যেন ছুটে এসে এক থাবায় শায়রের কলার টেনে ধরে দাঁতে দাঁত পিষে কৃতিক বলল, আমার অরুকই। সায়র বেচারা বসে পপকর্ন চিবুতে চিবুতে অর্ণব এলিসার সিনেম্যাটিক প্রেম নিবেদন দেখছিল। হঠাৎ এমন অতর্কিত আক্রমণে তৎক্ষণাৎ পপকর্ন ওর গলাতেই আটকে গেল। কাশি দিতে দিতে কৃতিককে ছাড়ানোর চেষ্টা করে কোনো মতে ফ্যাসফেসিয়ে বলল, ছাড় ভাই, আমি সত্যিই জানি না অরুকই। তোরা দুজন তো হুট করেই একসাথে উধাও হয়ে গেলি। তোরা স্বামী স্ত্রী, তোদের প্রাইভেসির ব্যাপার আছে, ওই জন্য আর ডাকিও নি আমরা। সায়রের কথায় কৃতিক নিজেকে সংবরণ করে ওর কলার ছেড়ে দেয়। তখনই ওপাশ থেকে এলিসা আর অর্ণব এগিয়ে এসে শুধালো, কি হয়েছে জেকে? কৃতিক থমথমে মুখে এদিক ওদিক হালকা মাথা নাড়িয়ে বলল, ডোন্ট নো, ওরও কোথাও নেই। কোথাও নেই মানে? ও তো তোর সাথেই ছিল। কৃতিক জিভ দিয়ে শুষ্ক অধর ভিজিয়ে চিন্তিত গলায় বলল, হ্যাঁ তখন তো ছিল। আমি নিজেই ওকে ক্যাম্পিং ভ্যানে রেখে একটা ফোন কল রিসিভ করতে একটু দূরে গিয়েছিলাম। আর তারপর কৃতিক নিজের তেতো গলার অযথা স্বীকারোক্তি শেষ না করেই চট করে সায়রকে বলল, সায়র, তুই না এলিসা অর্ণবের সারপ্রাইজ মোমেন্ট ধারণ করার জন্য হিডেন ক্যামেরা সেট করেছিলি? সায়র হ্যাঁ সূচক মাথা নাড়ালে কৃতিক পুনরায় বলে, কোথায় কোথায় সেট করেছিলি? সবগুলো বের কর, কুইক। এবার শুধু সায়র নয়, ওর সাথে সাথে অর্ণবও পায়ে পায়ে এগিয়ে গেল ক্যামেরাগুলো খুঁজে বের করতে। এই মুহূর্তে কৃতিকের মাথা ফেটে যাচ্ছে দুশ্চিন্তায়। অতিরিক্ত দুশ্চিন্তার ফলে সুকৌশলী মস্তিষ্কটাও হ্যাং করছে বারংবার। রাতের আধারে এমন অচেনা অজানা পার্বত্য এলাকায় হঠাৎ করেই কোথায় চলে যেতে পারে মেয়েটা, তাও কৃতিককে না জানিয়ে? কিছুক্ষণ আগেই তো সবকিছু কতটা মসৃণ হয়ে উঠেছিল ওদের মাঝে। অরু বারবার বলেছিল, আমি শুধু আপনাকেই চাই, নিজ স্বামী রূপে আপনি ছাড়া অন্য কারো মুখ আমি কল্পনাও করতে পারি না। সেসব কথা ভাবলে এখনও কৃতিকের হৃদয়টা এক অজানা উষ্ণতায় ছেয়ে যায়। মস্তিষ্ক ঘিরে ধরে কাল্পনিক সুখের ভাবনারা, অথচ এখন এভাবে হুট করে হারিয়ে গিয়ে কেমন দুশ্চিন্তায় পাগল বানিয়ে দিচ্ছে ওকে। এটা কি ঠিক হলো? খানিকক্ষণ আগে কাটানো ভালো সময়গুলোর কথা মনে পড়তেই মুহূর্তের মধ্যে আগ্নেয়গিরির অগ্নি স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ল কৃতিকের পুরো মস্তিষ্ক জুড়ে। ও আর চুপচাপ দাঁড়িয়ে থাকল না, ধাপ ধাপ পা ফেলে এগিয়ে গেল ক্যামেরাগুলোর দিকে। মনিটরের স্ক্রিনে এক একে সবগুলো ক্যামেরার ভিডিও ফুটেজ চেক করা হলে শেষ ক্যামেরাতে এসে চোখ আটকে গেল ওদের সবার। শুধু চোখ আটকে গেল বললে ভুল হবে, রীতিমতো কাশাকাশি শুরু হয়ে গিয়েছে সবার। ভিডিওতে অরুর সাথে করা কৃতিকের একান্ত মুহূর্তের পাগলামিগুলো দেখে এলিসা, অর্ণব, সায়র তিনজনই কৃতিকের পানে অবিশ্বাস্য চাহনি নিক্ষেপ করে আর একই সুরে বলে ওঠে, তোরা একটু আগে এসব করছিলি? সায়র বড় বড় চোখ করে ক্যামেরার দিকে তাকিয়ে বলল, সি, হি ইজ সো ডেসপারেট, মেয়েটাকে শ্বাস পর্যন্ত নিতে দিচ্ছে না। সায়রের কথায় এলিসা, অর্ণব মুখ টিপে হেসে দিল। ওদের খিল্লি আর মজামাস্তিকে এক ধমকে থামিয়ে দিয়ে কৃতিক বলল, জাস্ট শাট আপ, টেনশনে আমার মাথা ফেটে যাচ্ছে, আর তোরা এখানে মজা নিচ্ছিস? তাছাড়া ওরও আমার বিয়ে করা বউ, যা খুশি যেভাবে খুশি যেখানে খুশি করব, তোদের বাপের কি? ওদের তর্কবিতর্কের মাঝেই ভিডিওর একটা জায়গাতে অর্ণব পজ করে বলল, গাইজ লোক। তৎক্ষণাৎ কৃতিক সচকিত হয়ে এগিয়ে এসে স্ক্রিনে চোখ রাখল, অর্ণবকে সরিয়ে দিয়ে। রিপিট করে ওই একই সিনটুকু বারবার টেনে টেনে দেখছে কৃতিক। 4 সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে অ্যাপ্রন পরা কেউ একজন এসে অরুর সাথে হেসে কুশলাদি বিনিময়ের মতো করে কথা বলছে, অতঃপর অরু তার পেছন পেছন অন্ধকারের মধ্যে মিলিয়ে গিয়েছে। অর্ণব পাশে দাঁড়িয়ে ঠোঁট উল্টে বলল, কে হতে পারে এই অ্যাপ্রন পরা লোকটা? সায়র সহসা এগিয়ে এসে ভালো করে নজর বুলিয়ে বলল, আরে এটা তো নিখিল, অরুর ক্রাশ। অরুর বাচ্চা! অকস্মাৎ কৃতিকের গর্জনে কেঁপে মারল ওরা সবাই। কৃতিক উঠে দাঁড়িয়ে ভ্যানের সামনে রাখা স্টুলটাকে সজোরে লাথি মেরে রাগে থরথরিয়ে কাঁপতে কাঁপতে বলল, ওকে একবার খুঁজে পাই, মেরে ওর গাল ফাটিয়ে দেব আমি, তখন সারা জীবনের মতো ক্রাশ খাওয়া ভুলে যাবে। অর্ণব এগিয়ে এসে কৃতিকের কাঁধে হাত রেখে বলল, ঠান্ডা মস্তিষ্কে ভাব জেকে, এটা কি আদৌ পসিবল?
অরু তো তোর সাথে এসেছিল, একটু আগে তোরা কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলি, তাহলে হঠাৎ করে অরু কেন নিখিলের সাথে চলে যাবে, তাও কাউকে কিছু না জানিয়ে? আর সবচেয়ে বড় কথা, অর্ণব কথা শেষ করার আগেই পাশ থেকে এলিসা গুরু গম্ভীর গলায় বলল, নিখিল এখানে কি করছে? অর্ণব এলিসার দিকে তাকিয়ে বুক ফুলিয়ে বলল, রাইট, এই না হলে আমার সোনা। অর্ণবের আহ্লাদি কথায় এলিসা দাঁত কিরমিরিয়ে উঠে বলল, চুপ করবি তুই, সিরিয়াস কনভারসেশন চলছে এখানে। কৃতিক ওদের কথায় কান না দিয়ে দ্রুত নিজের মোবাইল বের করে লোকেশন ট্র্যাকারে ঢুকে পড়ল। সায়র শুধালো, কি খুঁজছিস? কৃতিক কিছু একটা সার্চ করতে করতে বলল, কিছুদিন আগে আমি অরুকে মোবাইল ফোন কিনে দিয়েছিলাম, সেটার লোকেশনই আমার ফোনে কানেক্ট করে রেখেছিলাম, যদি কখনো প্রয়োজন হয় সেটা ভেবে। সায়র দাঁত কটমুকিয়ে বলল, সেটা আগে বলবি না? কৃতিকের এই মুহূর্তে কোনো কিছু ঠিক নেই। চোখ দুটো ঝাপসা লাগছে অগত্যাই। আঙুলের ভাঁজে ধরে রাখা ফোনটা তীরতিরিয়ে কাঁপছে। ও বারবার নিজের ফোকাস ধরে রাখতে চাইছে, কিন্তু কিছুতেই পারছে না। অনবরত হাতের পিঠ দিয়ে নাকের ডগা মুছছে, কিছুই নেই, তবু মুছছে। এলিসা, অর্ণব, সায়র সবাই কৃতিকের অতিরিক্ত অবসাদগ্রস্ততার কথা জানে। তার উপর অরু মিসিং, কৃতিক নিশ্চয়ই এখন নিজের মধ্যে নেই। মাত্রাতিরিক্ত উদ্বেগে কৃতিকের বারবার ঘাড় ফোটানো আর নাকের ডগা মোছা দেখে এলিসা এগিয়ে শান্ত গলায় শুধাল, কিছু পেলি? কোনো লোকেশন? কৃতিক ভ্রু কুচকে বলল, লাস্ট লোকেশন দেখে তো এই পাহাড়েরই আশেপাশে কোনো একটা জায়গা মনে হচ্ছে। তৎক্ষণাৎ অর্ণব আর সায়র ছুটে এসে ওর হাত থেকে ফোনটা নিয়ে বলল, কই দেখি। মোবাইলের লোকেশনটা ভালো মতো পরখ করে চোখ কপালে উঠে গেল অর্ণবের। অবিশ্বাসের সুরে কৃতিককে শুধালো, এটা কি আসলেই অরুর লোকেশন? কৃতিক ভ্রু কুচকে বলল, কেন, কি হয়েছে? অর্ণব শুষ্ক ঢোক গিলে বলল, আমার জানা মতে এই গুহাটা পরিত্যক্ত। বহু বছর আগে আমেরিকান একটা রিসার্চ টিম এখানে কিছু অবৈধ রিসার্চ চালাত। ওরা টিনের ছেলেমেয়েদের হরমোন সংগ্রহ করে সেটাকে প্রসেস করে মৃতদেহের স্নায়ু সচল রাখতে ব্যবহার করত। ইটস আ হিউজ ডেঞ্জার। পরবর্তীতে আমেরিকান গভর্নমেন্টের নজরে এলে তারা পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করে দেয় এই রিসার্চের উপর। এছাড়া ওই টিমের সবাইকে শাস্তির আওতায় আনা হয়েছিল তখন। অর্ণবের কথা শেষ হতেই এলিসা চট করে বলল, অরুয়াতে টিনেজ, শি ইজ অনলি 18+। এলিসার কথাটা পুরোই বিস্ফোরণের মতো গিয়ে হামলে পড়ল কৃতিকের উদ্বিগ্ন মস্তিষ্কে। ওর সচিকত চোখ দেখে মনে হচ্ছে ও যেন দুয়ে দুয়ে 4 মিলিয়ে ফেলেছে। দু হাতে নিজের লম্বা চুলগুলো সজোরে টেনে ধরে কিছু একটা ভেবে কৃতিক অস্ফুটে বলল, নিখিল ইজ আ বায়োলজিক্যাল সায়েন্টিস্ট। ও নো, দিস মাদারফাকার বাস্টার্ডস, ওকে আমি জ্যান্ত কবর দেব আজ। কৃতিকের চরম ক্ষিপ্রতায় উদ্বিগ্ন হয়ে ওরা তিনজন একই সুরে শুধাল, কি হয়েছে? কৃতিক আর জবাব দিল না। মোবাইলের লোকেশনে চোখ বোলাতে বোলাতে অন্ধকারের মাঝেই পাহাড়ি আঁকা বাঁকা সরু রাস্তা ধরে এগিয়ে যেতে লাগল পরিত্যক্ত গুহার দিকে। পেছনে আলো জ্বালিয়ে রাস্তা পরিষ্কার করে ওর পথ অনুসরণ করে স্বগতিতে এগিয়ে আসতে লাগল আরও 3 জোড়া পা। তারা আর কেউ না, ওর জীবন মরণের বেস্ট ফ্রেন্ডস, ওর দুঃসময়ের সাথী অর্ণব, এলিসা আর সায়র। কৃতিকের এই মুহূর্তে কোনো কিছু ঠিক নেই। চোখ দুটো ঝাপসা লাগছে অগত্যাই। আঙুলের ভাঁজে ধরে রাখা ফোনটা তীরতিরিয়ে কাঁপছে। ও বারবার নিজের ফোকাস ধরে রাখতে চাইছে, কিন্তু কিছুতেই পারছে না। অনবরত হাতের পিঠ দিয়ে নাকের ডগা মুছছে, কিছুই নেই, তবু মুছছে। এলিসা, অর্ণব, সায়র সবাই কৃতিকের অতিরিক্ত অবসাদগ্রস্ততার কথা জানে। তার উপর অরু মিসিং, কৃতিক নিশ্চয়ই এখন নিজের মধ্যে নেই। মাত্রাতিরিক্ত উদ্বেগে কৃতিকের বারবার ঘাড় ফোটানো আর নাকের ডগা মোছা দেখে এলিসা এগিয়ে শান্ত গলায় শুধাল, কিছু পেলি? কোনো লোকেশন? কৃতিক ভ্রু কুচকে বলল, লাস্ট লোকেশন দেখে তো এই পাহাড়েরই আশেপাশে কোনো একটা জায়গা মনে হচ্ছে। তৎক্ষণাৎ অর্ণব আর সায়র ছুটে এসে ওর হাত থেকে ফোনটা নিয়ে বলল, কই দেখি। মোবাইলের লোকেশনটা ভালো মতো পরখ করে চোখ কপালে উঠে গেল অর্ণবের। অবিশ্বাসের সুরে কৃতিককে শুধাল, এটা কি আসলেই অরুর লোকেশন? কৃতিক ভ্রু কুচকে বলল, কেন, কি হয়েছে? অর্ণব শুষ্ক ঢোক গিলে বলল, আমার জানা মতে এই গুহাটা পরিত্যক্ত। বহু বছর আগে আমেরিকান একটা রিসার্চ টিম এখানে কিছু অবৈধ রিসার্চ চালাত। ওরা টিনের ছেলেমেয়েদের হরমোন সংগ্রহ করে সেটাকে প্রসেস করে মৃতদেহের স্নায়ু সচল রাখতে ব্যবহার করত। ইটস আ হিউজ ডেঞ্জার।
পরবর্তীতে আমেরিকান গভর্নমেন্টের নজরে এলে তারা পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করে দেয় এই রিসার্চের উপর। এছাড়া ওই টিমের সবাইকে শাস্তির আওতায় আনা হয়েছিল তখন। অর্ণবের কথা শেষ হতেই এলিসা চট করে বলল, ওরুয়াতে টিনেজ, শি ইজ অনলি 18+। এলিসার কথাটা পুরোই বিস্ফোরণের মতো গিয়ে হামলে পড়ল কৃতিকের উদ্বিগ্ন মস্তিষ্কে। ওর সচিকত চোখ দেখে মনে হচ্ছে ও যেন 2-2 4 মিলিয়ে ফেলেছে। দু হাতে নিজের লম্বা চুলগুলো সজোরে টেনে ধরে কিছু একটা ভেবে কৃতিক অস্ফুটে বলল, নিখিল ইজ আ বায়োলজিক্যাল সায়েন্টিস্ট। ও নো, দিস মাদারফাকার বাস্টার্ডস, ওকে আমি জ্যান্ত কবর দেব আজ। কৃতিকের চরম ক্ষিপ্রতায় উদ্বিগ্ন হয়ে ওরা 3 জন একই সুরে শুধাল, কি হয়েছে? কৃতিক আর জবাব দিল না। মোবাইলের লোকেশনে চোখ বোলাতে বোলাতে অন্ধকারের মাঝেই পাহাড়ি আঁকা বাঁকা সরু রাস্তা ধরে এগিয়ে যেতে লাগল পরিত্যক্ত গুহার দিকে। পেছনে আলো জ্বালিয়ে রাস্তা পরিষ্কার করে ওর পথ অনুসরণ করে স্বগতিতে এগিয়ে আসতে লাগল আরও 3 জোড়া পা। তারা আর কেউ না, ওর জীবন মরণের বেস্ট ফ্রেন্ডস, ওর দুঃসময়ের সাথী অর্ণব, এলিসা আর সায়র। পাহাড়ের ঢালে এসে গুহার মুখোমুখি হতেই থমকে গেল ওরা। গুহার মুখে পাহারাদারে দাঁড়িয়ে আছে এক বিশালাকৃতির লৌহ গেট, তাতে আবার পাসওয়ার্ড লাগানো। অর্ণব এলিসার হাতে মোবাইল ধরিয়ে দিয়ে বলল, যান ফ্ল্যাশ ধর, আমি এটার ব্যবস্থা করছি। সায়র পেছন থেকে ভীতস্বরে বলে ওঠে, আমার কেমন যেন ভয় করছে ভাই, যদি ওরা আমাকেও ধরে নিয়ে রিসার্চ করতে বসিয়ে দেয়। অর্ণব পাসওয়ার্ডের গোষ্ঠী উদ্ধার করতে করতে বলল, তুই কি টিনেজ শালা, বয়স 30 পার হয়ে গেল, এখনও ভিতর ডিমই রয়ে গেলি। কৃতিক একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, তোরা প্লিজ তাড়াতাড়ি কর, দম আটকে আসছে আমার। হয়ে গিয়েছে। পাসওয়ার্ড আনলকডের পিকপিক আওয়াজ হতেই সবাইকে ঠেলে ভেতরে চলে গেল কৃতিক। কৃতিকের পেছন পেছন ওরা 3 জনও ঢুকে পড়ল গুপ্তঘরে। ঘরটাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা উৎকট গন্ধে চোখ মুখ কুঁচকে এলো ওদের সবার। শুধুমাত্র কৃতিকেরই কিছুতে কিছু হচ্ছে না। ও হন্তদন্ত হয়ে উদ্ভ্রান্তের মতো চারিদিক হাতড়ে বেড়াচ্ছে। বাইরে থেকে জায়গাটাকে যতটা অন্ধকার আর ভুতুরে লাগছিল, ভেতরে তেমন কিছুই নয়। বাল্বের আলোয় চারিদিক ফকফকে পরিষ্কার। রুমের মধ্যে যত্রতত্র বিভিন্ন মেশিন আর কেমিক্যালের শিশি দিয়ে পরিপূর্ণ। কৃতিকের অবশ্য এত কিছুতে নজর নেই। ও একটা একটা করে পর্দা, সেলফ, মেশিন সবকিছু তছনছ করে অরুকে খুঁজছে। খুঁজতে খুঁজতে ভেতরের রুমে ঢুকতেই সেই উৎকট গন্ধটা যেন দ্বিগুণ বেড়ে গেল। এবার মনে হচ্ছে এখনই গলা দিয়ে খাবার উগড়ে আসবে। কৃতিক কোনো কিছুকে তোয়াক্কা না করেই সামনে এগিয়ে যায়। ভেতরের দিকে এগিয়ে গিয়ে চারিদিকে চোখ বোলাতেই দেখতে পায় কিছু কাঁচের তৈরি কফিন, যেগুলো স্বচ্ছ পানি দিয়ে ভর্তি। তার মধ্যেই ভাসছে অল্পবয়স্কা মেয়েদের দেহগুলো। এক একটা কফিনে এক একটা মেয়ে। পানির মধ্যে ভাসমান মেয়েগুলোকে দেখতে কি ভয়ঙ্করই লাগছে। আচ্ছা, এদের মধ্যে অরু নেই তো? প্রশ্নটা মাথায় আসতেই কৃতিক হকচকিয়ে ছুটে এসে প্রত্যেকটা কফিন চেক করতে শুরু করল। কিন্তু না, একটাতেও অরু নেই। স্বচ্ছ কাঁচের কফিনগুলো চেক করতে করতেই ওর কানে ভেসে এলো অস্পষ্ট এক গোঙানির আওয়াজ। হঠাৎ রিনরিনে আওয়াজে কৃতিক সচকিত হল। ভাবতে থাকল, কোন দিক থেকে আসছে শব্দটা। রুমের মাঝ বরাবর টানানো পর্দার ওপাশ থেকেই আসছে বোধহয় আওয়াজটা। কৃতিক দ্রুত পায়ে সেদিকে এগিয়ে যাওয়ার আগেই অজানা আতঙ্ক আর মাত্রাতিরিক্ত উদ্বেগে কয়েক মুহূর্তের জন্য মস্তিষ্কটা হ্যাং করল ওর। আবারও মাথাটা চক্কর দিয়ে উঠল পুরোদস্তুর। চোখের সামনে সবকিছু ঝাপসা লাগছে। বারক কয়েক চোখের পাতা ফেলে দৃশ্যপট স্পষ্ট করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পুনরায় এগিয়ে গিয়ে এক টানে পর্দাটা সরিয়ে ফেলল কৃতিক। সঙ্গে সঙ্গে পুরো দুনিয়া দুলে উঠল ওর। কৃতিকের থেকে কয়েক মিটার দূরত্বে পানি ভর্তি কাঁচের কফিনের উপর হাত পা মুখ বেঁধে শুইয়ে রাখা হয়েছে অরুকে। কপালের দুপাশে লাগিয়ে রাখা হয়েছে কী সব যন্ত্রপাতি। কানের পাশে একটুখানি কাটা দাগ। হাঁটু সমান লম্বা চুলগুলো কফিন ছাড়িয়ে মেঝেতে পড়ে আছে। চোখের সামনে নিজের হৃৎস্পন্দনের এমন বিধ্বস্ত রূপ দেখে বারবার যেন দুনিয়া দুলে উঠছে কৃতিকের। মুখের মাঝে কোনো তরল অবশিষ্ট নেই গলা ভেজানোর জন্য। অ্যাংজাইটি, ডিপ্রেশন, ওভারথিঙ্কিং আর তীব্র ক্রোধ তিনে মিলে কৃতিকের গলা চেপে ধরেছে। সেই সাথে বাকশক্তিও রোধ করে রেখেছে অজানা এক শক্তিবল। তবুও বহু চেষ্টার ফলস্বরূপ অস্পষ্ট সুরে ঠোঁট কাঁপিয়ে কৃতিক ডাকল, হার্টবেট। কৃতিকের কণ্ঠস্বর শোনা মাত্রই সেদিকে তাকিয়ে মুখ বাঁধা অবস্থাতেই খুনখুনিয়ে কেঁদে উঠল অরু। তীব্র কান্নার জোয়ারে কেঁপে উঠল ওর পুরো শরীর। সবচেয়ে কাছের মানুষের আগমনে নির্বাক কাতরতা আর অভিমানী কান্নায় চোখের কার্নিশ ভিজে উঠেছে মেয়েটার। কৃতিক স্পষ্ট বুঝতে পারছে ওর চোখের ভাষা, যেখানে অরু বারবার ফুপিয়ে উঠে আকুতির সুরে বলছে,
তুমি আসবে আমি জানতাম, কিন্তু এত দেরি করে কেন এলে? আমার বুঝি কষ্ট হয়নি? অরুর চোখের সাথে চোখ মিলিয়ে নির্বাক ধ্বনিতে কৃতিকও একই সুরে জবাব দিল, আম সরি হার্টবিট, আম রিয়েলি সরি, খুব ভুল হয়ে গিয়েছে। ওদিকে অরুর হঠাৎ বেড়ে যাওয়া কান্নার রোল শুনতে পেয়ে রিসার্চ রুম থেকে বেরিয়ে এসে অকস্মাৎ ওদের সবাইকে দেখে পিলে চমকে গেল নিখিলের। একসাথে এভাবে এতজনকে দেখে নিখিলের হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। ও এখন সবার দিকে তাকিয়ে ভয়ার্ত ঢোক গিলছে, শুধু মনে মনে খুঁজছে পালানোর পন্থা। নতুন করে কারও পদচারণা টের পেয়ে কৃতিক পেছনে ঘুরতেই নিখিলকে দেখতে পায়। ওকে দেখার সঙ্গে সঙ্গে দমে যাওয়া ক্রোধটা দ্বিগুণ হারে মাথা চাড়া দিয়ে উঠল কৃতিকের। কপালের রগগুলো ফুলে উঠে, চোখের সাদা অংশ রক্তিম হয়ে উঠল আপনা আপনি। তীক্ষ্ণ ব্লেডের মতো ধারালো চোয়ালটায় গাম্ভীর্য টেনে কৃতিক তেড়ে এসে ওর কলার চেপে ধরে চোখ মুখ খিচে উইদাউট ওয়ার্নিং একের পর আঘাত করতে থাকে নিখিলের নাক বরাবর। সেই সাথে অশ্রাব্য গালি তো আছেই। কৃতিকের এই ভয়ঙ্কর দানবীয় রূপটা সবাই দেখতে পায় না, হুটহাট বেরিয়েও আসে না। তবে যদি একবার বেরোয় তো সেটা জ্বলন্ত অঙ্গারের মতোই বিভৎস আর নিকৃষ্ট। শুয়োরের বাচ্চা তোকে আজ এই পরিত্যক্ত গুহার মধ্যেই জ্যান্ত কবর দেব আমি, আর নয়তো আমার নাম জায়ান কৃতিক চৌধুরী নয়। কৃতিক কি উত্তেজিত? মোটেই না। সব সময়ের মতোই বাচনভঙ্গিমা এখনও মসৃণ ওর, তবে গলার স্বরে ভয়ানক ক্ষিপ্রতা স্পষ্ট। কৃতিকের গড়া প্রত্যেকটা আঘাত একেবারে চোখে মুখে এসে হামলে পড়ছে নিখিলের। ও দম নেবার ফুরসতটুকুও পাচ্ছে। এভাবে আর কিছুক্ষণ মার খেলে নিজের জীবন এখানেই খোয়াতে হবে। ব্যাপারটা বুঝতে পেরে তৎক্ষণাৎ নিজের সর্বশেষ চালটা চালল নিখিল। কোনো মতে হাতড়ে বেরিয়ে হাতের কাছে থাকা সুইচবোর্ডটায় প্রেস করে অন্যদের মতো অরুকেও ফেলে দিল কেমিক্যাল মিশ্রিত পানি ভর্তি কফিনের মধ্যে। সঙ্গে সঙ্গে পানির মধ্যে পড়ে গিয়ে তীব্র ছটফটানি শুরু করে দিল অরু। অকস্মাৎ এহেন কাণ্ডে পেছনে ঘুরে অরুকে ছটফট করতে দেখে নিখিলকে ছুঁড়ে মেরে অরুর নিকট ছুটে গেল কৃতিক। তখনও বদ্ধ কফিনে গলাকাটা মুরগির মতোই ছটফট করছে অরু। পুরো কফিন জুড়ে মোটা স্বচ্ছ কাচের আস্তর, কোথাও কোনো খোলার জায়গা নেই। ব্যাপারটা বুঝতে পেরে কফিনের সামনে হাঁটু গেড়ে বসে কাচের আস্তরটাকে ভাঙার উদ্দেশ্যে কফিনের ওপরই নিজের সর্বশক্তি দিয়ে এলোপাথারি পাঁচ বসতে লাগল কৃতিক। ওদিকে সময়ের ব্যবধানে অরু ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। কৃতিক সেদিকে নজর দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, হোল্ড অন, 1 মিনিট, জাস্ট 1 মিনিট বেবি, প্লিজ হোল্ড অন, আমি এটাকে এক্ষুনি ভেঙে গুড়িয়ে ফেলব। এভাবে ক্রমাগত পাঞ্চ করতে করতে ওর হাত থেতলে গিয়ে কখন যে পুরো কফিন রক্তাক্ত হয়ে উঠেছে তার হদিশ নেই কৃতিকের। ওর দৃষ্টি তো কেবল স্থির হয়ে আছে অরুর নিভু নিভু চোখ দুটোর পানে। একনাগারে পাঞ্চ করতে করতে হাতের অবস্থা বেগতিক, তবুও 1 সেকেন্ডের জন্য থামেনি কৃতিক। যতক্ষণ না রক্তাক্ত কাচের আস্তরে ফাটল ধরে চৌচির হয়েছে, ঠিক ততক্ষণ একই উদ্যমে অনবরত কাচের কফিনে আঘাত করেছে সে। অন্যদিকে অরুর জন্য কৃতিকের এমন উন্মাদনায় আবিষ্ট বেপরোয়া ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে জর্জরিত হয়ে নিজের আহত শরীরটাকে টেনেটুনে নিয়েই সুযোগ বুঝে কেটে পড়ল নিখিল। ওর আফ্রিকান বন্ধু লিও পালিয়েছে বহুক্ষণ আগেই। তবে মনে হয় না এই শরীর নিয়ে বেশি দূর যেতে পারবে নিখিল, কারণ ওর পিছু নিয়েছে অ্যাথলেটিক টমবয় খ্যাত গার্ল অ্যালিসা ক্রিশ্চিয়ান। অবশেষে জায়ান কৃতিকের মতো বেপরোয়া, জেদি, রকচটা মানুষের কাছে হার মেনে নিয়েছে কাচের তৈরি কফিনটাকে ভেঙে চৌচির করে তবেই ক্ষান্ত হয়েছে কৃতিক। কফিন ভেঙে যেতেই অরুকে টেনে বের করে ওর হাত পা মুখের বাঁধন খুলে বারবার সিপিআর দিতে থাকে কৃতিক। একনাগারে সিপিআর দিতে দিতে এক পর্যায়ে এসে অরু লম্বা করে দম নেয়। অরুর শ্বাসপ্রশ্বাসের আওয়াজ শুনতে পেয়েই নিঃশ্বাসের শব্দ ক্ষীণ হয়ে এলো কৃতিকের নিজেরও। তৎক্ষণাৎ অরুর মাথাটা কাছে টেনে এনে ওর ঠান্ডা ফ্যাকাশে ঠোঁটে অনবরত চুমু খেতে থাকে কৃতিক, নিঃশব্দে নির্লিপ্তে। তবে অরুর শরীরটা এখনও নেতিয়ে রয়েছে, চোখ মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করে আছে। দেখে মনে হচ্ছে শরীরে একরত্তীয় শক্তি অবশিষ্ট নেই, শুধু আলতো করে চোখের পলক ফেলছে মাত্র। অরুর হালকা পাতলা নরণচরণ দেখে কৃতিক বুক ভরে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওকে কোলে তুলে দাঁড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে পুনরায় মাথাটা চক্কর দিয়ে উঠল ওর। অরুকে কোলে নিয়েই বারবার হাতের পেছন দিয়ে নাকের ডগা ঘষছে কৃতিক। চোখের সামনে স্থির দাঁড়িয়ে থাকা অর্ণবার সায়রকে কেমন ঝাপসা লাগছে দেখতে। বারবার চোখের পলক ফেলেও সেই দৃষ্টি স্পষ্ট হচ্ছে না মোটেই। তবুও অরুকে কোলে নিয়েই সামনে পা বাড়াল কৃতিক। সামনে এগোতে এগোতে কৃতিক দেখল সায়র আর অর্ণব উদ্বিগ্ন নজরে ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। ওদেরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কৃতিক নাক টেনে বলল, কি হয়েছে?
এভাবে তাকিয়ে আছিস কেন? তোর নোজ ব্লিডিং হচ্ছে জেকে। সায়ারের কথায় কৃতিক এবার হাতের পিঠ দিয়ে নাকে গসা দিয়ে চোখের সামনে এনে দেখল ওর নাক থেকে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। কৃতিক হাতের পিঠ দিয়ে রক্তটুকু পরিষ্কার করতে করতে বলল, ইটস ফর অ্যাংজাইটি, কিচ্ছু হবে না, চল। কথাটা বলে দুকদম এগোতেই হাঁটু গেড়ে ধপ করে মেঝেতে বসে পড়ল কৃতিক। ওর কোলে এখনও অরুণ নেতিয়ে পড়া ছোট্ট সঙ্গীতটা। নিজে বসে পড়লেও অরুকে শক্ত করে ধরে রেখেছে বুকের মধ্যে। এবার সত্যি সামনের সবকিছু পুরোপুরি ঝাপসা হয়ে গিয়েছে। অসার হয়ে আসছে শরীরের মাংসপেশিগুলো। কৃতিকের নোজ ব্লিডিংয়ের ঘটনা নতুন কিছু নয়। প্রথম আমেরিকায় আসার পরে অতিরিক্ত অবসাদগ্রস্ততা আর দুশ্চিন্তার ফলে প্রায়ই এমনটা হতো। ডাক্তার বলেছিল মাত্রাতিরিক্ত মানসিক চাপে এমনটা হচ্ছে। কিন্তু গত কয়েক বছর দীর্ঘমেয়াদী চিকিৎসার ফলস্বরূপ এটা পুরোপুরি বন্ধ ছিল। অথচ আজ অরুর একটুখানি বিপদে এত বছর ধরে একটু একটু করে উন্নতি করা কৃতিকের মানসিক স্বাস্থ্যে ধস নেমে এলো মুহূর্তেই। তাহলে কৃতিক আদতে কতটা ডেসপারেট ওর এইটুকুনি হাঁটুর বয়সে সদ্বনের জন্য? এ কেমন প্রেম আর কেমন আসক্তি, সেটাই আপাতত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে অর্ণব আর সায়র। কৃতিক হাঁটু গেড়ে বসে নাক থেকে গড়িয়ে পড়া রক্তগুলো হুডির হাতায় মুছতে মুছতে অস্পষ্ট সুরে বলল, অর্ণব, আমি বোধহয় সেন্সলেস হয়ে পড়ব। তুই অরুকে কোলে নে, প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে ওকে সেফলি বাসায় পৌঁছে দিবি। আর সায়ার, তুই ভুলেও অরুকে টাচ করবি না। জ্ঞান ফিরে আমি যদি শুনেছি তুই অরুকে টাচ করেছিস, তাহলে তুই আর এই জীবনে বাচ্চার বাপ হতে পারবি না। সেই ব্যবস্থা আমি নিজ হাতে করব। সায়ার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, টাচ করব না তোর অরুকে, কিন্তু অ্যাটলিস্ট তোকে তো ধরতে দে, পড়ে যাচ্ছিস তুই। কৃতিক সে কথা আদৌ শুনেছে কি শোনেনি কে জানে। পাহাড়ের নিরিবিলি পরিবেশ আর নিরিবিলি নেই। সকাল সকালই শান্ত প্রাণ জোড়ানো নিরিবিলি পরিবেশ ধারণ করেছে বিধ্বংসীরও। প্রচণ্ড বাতাসের তাণ্ডব আর বৃষ্টিতে ঝাপসা হয়ে গিয়েছে চারিপাশ। সেই সাথে গাছপালা ভেঙে পড়ার মর্মর আওয়াজ তো আছেই। তবে নির্জন পাহাড়ি এলাকা ছাড়িয়ে গাড়ি করে শহরের দিকে এগিয়ে আসতেই বাতাস বর্ষণ দুটোই উধাও। যদিও পাহাড়ি ঝড়ের তাণ্ডবে চারিদিকের পরিবেশ বুমোট হয়ে আছে, সেই সাথে ভ্যাপসা গরমটাও বেড়েছে আজ। অতিরিক্ত ভ্যাপসা গরমে অরু হাঁসফাঁস করছে দেখে অর্ণব সহসা বাটন প্রেস করে গাড়ির টিন্টেড জানালার কাঁচটা নামিয়ে দিল। সঙ্গে সঙ্গে নিদারুণ মেঘ ভেজা বাতাস এসে আছড়ে পড়ল অরুর চোখে মুখে। এবার সত্যি একটু শান্তি লাগছে। ঠান্ডা বাতাসে একটা বড়সড় নিঃশ্বাস ছেড়ে অর্ণবকে উদ্দেশ্য করে অরু বলে, ধন্যবাদ। অর্ণব অরুর কথায় নিঃশব্দে হ্যাঁসূচক মাথা নাড়ালে অরু পুনরায় শুধাল, উনি এখন কেমন আছেন? অর্ণব স্টিয়ারিংয়ে দক্ষ হাত চালাতে চালাতে বলল, জ্ঞান ফেরেনি এখনও, জ্ঞান ফিরলে সুস্থ হয়ে যাবে। ইটস নট আ বিগ ডিল, দুশ্চিন্তা করো না। অর্ণবের কথায় অরু আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড়িয়ে বলল, নিজের প্রতি এত কেয়ারলেস কেন উনি? অরুর আনমনে বলা কথাটা বোধহয় অর্ণব শুনেছে, তাই ও সামনে তাকিয়েই বলল, নিজের প্রতি কেয়ারলেস হতে পারে, তোমার প্রতি নয়। অর্ণবের কথায় অরু সচকিত দৃষ্টি নিক্ষেপ করল ওর পানে। পরবর্তীতে কথার পিছে কিছু বলতে যাবে তার আগেই অর্ণব বলল, এসে গিয়েছি। চলে আসার দরুন অরুর আর কথা বাড়ানো হল না, তাই চুপচাপ নেমে গেল গাড়ি থেকে। গাড়ি থেকে নেমে অর্ণবকে বিদায় জানিয়ে অপটু পায়ে ধীরে ধীরে এগিয়ে গেল ভবনের লিফটের দুয়ারে। শরীরে প্রচণ্ড জ্বর আর মাথা ব্যথা, হাতপাগুলো শক্তিহীন অসাড় হয়ে আছে। সুন্দর লম্বা চুলগুলো জটলা পাকিয়ে কোনোমতে পিঠে পড়ে আছে। সুন্দর মাখনের মতো মসৃণ মুখটা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। চোখ দুটো ঢুকে আছে কোটরে। শরীরের এহেন অবস্থা নিয়েই লিফট থেকে বেরিয়ে এগিয়ে এসে অ্যাপার্টমেন্টের বাইরে দাঁড়িয়ে কলিং বেল চাপল অরু। তবে কলিং বেল চাপার সঙ্গে সঙ্গেই সদল দরজা খুলে বেরিয়ে এলেন একজন মধ্যবয়স্কা মহিলা আর তার পেছন পেছন আজমেরি শেখের নতুন অ্যাসিস্ট্যান্ট রাজ। হুট করেই নিজের বাসা থেকে অপরিচিত কাউকে বেরোতে দেখে অরু খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল, কারণ ওর মাথা থেকে পা অবধি সবকিছু এলোমেলো আর অগোছালো। হুট করে কেউ প্রথম দেখে পাগল বললে সম্বোধন করলেও ভুল কিছু হবে না বইকি। কিন্তু অরুকে একটা বিশাল ঝটকা দিয়ে ওর অযাচিত চিন্তায় এক বালতি জল ঢেলে মহিলাটি অরুর চিবুকে আদুরে হাত ছুঁয়ে বলল, মাশাল্লাহ। বয়স্কা মহিলার এহেন কথায় চোয়াল ঝুলে পড়ল অরুর। মনে মনে ভাবল, আমি কি ঠিক শুনলাম,
নাকি জ্বরের ঘোরে আস্তাক ফিরুল্লাহকে মাশাল্লাহ শুনলাম? অরু যখন বাইরে দাঁড়িয়ে একমনে হিজিবিজি ভাবছিল, তখনই মহিলা দ্বিতীয়বার মুখ খুললেন। নিজে নিজেই আগ বাড়িয়ে বললেন, আসি তাহলে মা, আগামী রোববার দেখা হবে। মহিলার কথার আগামাথা না বুঝে অগত্যাই জোরপূর্বক হেসে হ্যাঁসূচক মাথা নাড়াল অরু। অরুর সম্মতি পেয়ে মহিলাটি চলে গেলে পেছন থেকে রাজ এসে হিসিয়ে উঠে বলল, এ কি অবস্থা তোমার? একটু পরিপাটি হয়ে চলা যায় না? এমনিতেই অরুর মানসিক অবস্থা বিধ্বস্ত, তার উপর রাজের এমন অধিকার দেখিয়ে কথা বলা, ব্যাপারটা মোটেই সহ্য হল না অরুর। মাথার মধ্যে অযাচিত রাগটা হুট করেই কুণ্ডলি পাকিয়ে উঠল কেন যেন। মুহূর্তেই মেজাজ হারাল অরু। রাজের দিকে তাকিয়ে দাঁত খিচে বলল, আমি কিভাবে চলব না চলব সেটাও আপনি আমাকে শিখিয়ে দেবেন? কে হই আপনার? দেখুন রাজ, অযথা গায়ে পড়া স্বভাব আমার একদম পছন্দ নয়। ছেলে মানুষের এত গদগদ ভাব মানায় না, অ্যাটলিস্ট আমার চোখে তো বিচ্ছিরি লাগে। রাজের কাট কথাগুলো বোধারে রাজের গা থেকে পিছলে চলে গেল। ও অরুর দিকে তাকিয়ে মারাত্মক হেসে বলল, কেমন ছেলে পছন্দ তোমার? আমি কি হতে পারি না তেমনটা? না, পারেন না। তার নখের যোগ্যতাও আপনার নেই, অ্যাটলিস্ট পুরুষ মানুষ হিসেবে তো নেই। ছুরির ফালার মতো ধারালো কথা শেষ হলে রাজ পুনরায় কিছু বলতে যাবে, তার আগেই ভেতর থেকে ছুটে আসে অনু। এগিয়ে আস্তে আস্তে উদ্বিগ্ন সুরে বলে, কি ব্যাপার, কার সাথে তর্ক করছিস বাইরে দাঁড়িয়ে? মা শুনতে পাচ্ছে তো? অনু চলে আসাতে অরু ভেতরে যেতে যেতে রাজকে উদ্দেশ্য করে বলল, রিডিকিউলাস। রাগে ফোঁস করতে করতে সদর দরজা ঠেলে অরু ভেতরের রুমে দুকদম দিয়েছে কি দেয়নি, তার আগেই গম্ভীর গলায় ডেকে উঠলেন আজমেরি শেখ। অরু, দাঁড়াও। অরু ভয়ে তটস্থ হয়ে আছে বহুক্ষণ আগে থেকেই, তবে এই মুহূর্তে মেজাজটাও বিগড়ে আছে ওর, তাই কোনরূপ হাপিত্যেস না করেই পেছনে ঘুরে মায়ের দিকে চাইল। আজমেরি শেখ মোটা থানের ছাইরঙা শাড়ি আর কালো রঙের চুড়িহাতা ব্লাউজ পরে আছেন, চোখে তার মোটা ফ্রেমের চশমা। শাড়ির প্রত্যেকটা ভাঁজ অত্যন্ত সুনিপুণভাবে সেট করা, দেখে মনে হচ্ছে যেন কোনো টিভি সেটের সংবাদ পাঠিকা। অরুর অবশ্য এটা নতুন কিছু নয়, আজকাল মা প্রায়ই এভাবে পরিপাটি হয়ে অফিসে যান, নিজের মরচে পড়া আধিপত্যতে একটুখানি ঝালাই করে দিতে। সাইড ব্যাগটাকে শক্ত হাতে চেপে ধরে মাথা নিচু করে সেই কখন থেকে দাঁড়িয়ে আছে অরু। আজমেরি শেখ অরুর আগাগোড়া পরখ করে স্পষ্ট আওয়াজে শুধালেন, কোন ছেলের সাথে গিয়েছিলে? মায়ের কথায় অরুর পিলে চমকে উঠল। নিজের সুপ্ত ভয়টাকে দূরে সরিয়ে মায়ের দিকে চোখ তুলে তাকিয়ে গলায় আত্মবিশ্বাস নিয়ে অরু বলল, কি বলছো মা? কোন ছেলের সাথে আবার যাব? আমি কাউকে চিনি নাকি এখানে? আজমেরি শেখ অরুর দিকে নিখুঁত দৃষ্টি নিক্ষেপ করে বললেন, 1 বছর অসুস্থ ছিলাম আমি, মারা যাইনি, তাতেই মিথ্যে কথা শিখে গেলে? অরু না সূচক মাথা নাড়িয়ে বলে ওঠে, মা বিশ্বাস করো। আজমেরি শেখ ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বললেন, রাজ খোঁজ নিয়েছে, তোমাদের ক্লাস থেকে কোনো গ্রুপ ক্যাম্পিংয়ে যায়নি। তাহলে গত 24 কোথায় ছিলে তুমি? এখানেও রাজ? বিরক্ত লাগছে অরুর, তবু মাথা নিচু করে গলা খাদে নামি যে অরু বলল, আসলে মা, আমি অন্য গ্রুপ। থাক। আজমেরি শেখ এবারেও সহসা থামিয়ে দিলেন অরুকে। অতঃপর বললেন, আমি আর মিথ্যে অজুহাত শুনতে চাইছি না অরু, আর না আমার এসব চেঁচামেচি কৈফিয়ত দেওয়া নেওয়া পছন্দ। আমি শুধু সময়ের কাজ সময়ে করতে পছন্দ করি। অরুর মায়ের রহস্য ঘেরা কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না অরু, তবে ওর মা যে 100তে 100 পাক্কা খিলাড়ি সেটা অরু ভালো করেই জানে। কখন কোন চালে আটকে ফেলবে সেটা অরুর কল্পনাতীতই ছেকে যাবে। এবারেও তাই হল। আজমেরি শেখ হঠাৎ করে অরুর সামনেই অনুকে ডেকে পাঠিয়ে বললেন, এখন এই মুহূর্তে অরুর পুরো ঘর তল্লাশি করে ওর কাছ থেকে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসগুলো নিয়ে নাও। আর হ্যাঁ, আজ থেকে অরুর সর্বক্ষণ থাকবে তুমি। আমি যদি ঘুণাক্ষরেও শুনেছি বোনের প্রতি দরদ দেখিয়ে আমাকে বোকা বানাচ্ছ, তাহলে তোমার ব্যবস্থাও আমি করব। নাও সার ছাড়। অরু ফুপিয়ে কেঁদে উঠে আহত সুরে বলল, মা, কি বলছ? অনু একটু সাহস করে মাকে বলল, মা, মাত্রই তো এলো, একটু ফ্রেশ হয়ে নিক, তারপর না হয়। আজমেরি শেখ থমথমে গলায় বললেন, ফ্রেশ হওয়ার অনেক সময় রয়েছে, আগে ওকে সার্চ করো। মায়ের কঠোর আদেশ। অনুর আর কিছু করার ছিল না, অগত্যাই অরুর ব্যাগ হাতরে আইফোন 15 প্রো ম্যাক্স মোবাইলটা নিয়ে নিল অনু। যদিও মোবাইলটা বন্ধ ছিল, তবুও অনুরও এবার ভেতরে ভেতরে সন্দেহের দানা প্রখর হয়। মনে মনে ভাবে,
হুট করে এত দামি ফোন কোথায় পেল অরু? তাহলে কি মাই ঠিক? অরু খারাপ কোনো পথে পা বাড়িয়েছে? ফোনটা ছিনিয়ে নিয়ে গেলে অরু ব্যাগটাকে ফ্লোরেই ছুঁড়ে মেরে হনহনিয়ে রুমে চলে যায়। অরু চরম কষ্ট পেয়েছে ভেবে অনু মায়ের দিকে তাকিয়ে অসহায় মুখ করে বলল, মা, অরু তো ছোট, ভুল করতেই পারে, তাই বলে এতটা কঠোর হওয়া কি ঠিক হবে? অনুর কথায় আজমেরি শেখ বললেন, আপাতত যেটা বলেছি সেটা করো। সময় হলে সবকিছু আমি নিজেই আবার আগের মতো করে দেব, কিন্তু এখন নয়। সারাদিন রুম আটকে মরার মতো পড়ে থাকলেও সন্ধে হতে না হতেই অরুর একা থাকার শখ ঘুচিয়ে দিয়ে রুমে প্রবেশ করে অনু। অনুর অবশ্য কিছু করার নেই, মায়ের আদেশ, আসতেই হতো। অনু আসতেই অরু মুখ ফিরিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। অনুর হাতে খাবারের থালা, ও সেটাকে বেডসাইড টেবিলে রেখে দিয়ে নরম গলায় বলল, অরু, খাবার এনেছি, খাবি? আয়। অরু নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, খিদে নেই, নিয়ে যা। সারাদিন না খেয়ে রুম আটকে পড়ে আছিস, তাও খিদে নেই? কি হয়েছে বলতো তোর? অনুর কথায় অরু শক্ত গলায় বলল, না নেই। আর কি হয়েছে এই প্রশ্নটা করা বন্ধ করা পা। কি হবে আমার? অনুও এবার ঝাঁজিয়ে উঠে বলল, কিছু না হলে মিথ্যে বলে কোথায় গিয়েছিলি? আর অত দামি ফোনই বা কোথায় পেলি? অরু এবার শোয়া থেকে উঠে অনুর মুখোমুখি হয়ে বসে কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলল, তোর কি মনে হয় আমি খারাপ মেয়ে? অরুর কথার পাছে অনু বলল, এখন আর মনে হওয়া না হওয়া দিয়ে কি যায় আসে, যা করার তা তো মা করে ফেলেছে। অনুর একটু কথার আছে অরুর হৃদয় কামড়ে উঠল। ওর পরনে এখনো কৃতিকের কিনে দেওয়া সিল্কের পাজামা সেট, মাথার চুলগুলো এলোমেলোভাবে পাঞ্চক্লিপ দিয়ে আটকানো, বুকের মধ্যে অজানা আতঙ্কের দল হাতুড়ি পেটা করছে খুব। তবু একটা শুষ্ক ঢোক গিলে বুকের মাঝে সাহস সঞ্চয় করে অরু শুধাল, কি করেছে মা? অনুর দীর্ঘশ্বাস ছেড়ে জানায়, আগামী রোববার রাজ তার পরিবার সমেত তোকে দেখতে আসছে। আজকেই তো ওর মা এসে আমাদের মায়ের সাথে কথা বলে গেল। অনুর কথায় অরুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দুনিয়া দুলে ওঠার মতোই আচমকা ঘুরে উঠল মাথাটা। অরু ভেবেছিল মা ওর জন্য কোনো কঠিন শাস্তির ব্যবস্থা করেছে, হয়তোবা ভার্সিটিতে যেতে দেবে না, কিংবা নজরবন্দি করে রাখবে সারাক্ষণ। তাই বলে এমন কিছু? অরুর কল্পনারও বাইরে ছিল এটা। অরু তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। অবিশ্বাসের সুরে অনুকে শুধাল, কি বলছো আপা এটা? তুই থাকতে আমি কেন? অরুর কথায় অনুর মেজাজ চড়ে এলো। ও রুষ্ঠ কণ্ঠে বলল, আমি থাকতে মানে? তুই প্রত্যয় সাহেবের কথা জানিস না? তাছাড়া রাজ তোকে পছন্দ করেছে, আমাকে নয়। অনুর কথায় একটা অসহ্য যন্ত্রণা ছড়িয়ে পড়ল অরুর শরীরের রন্ধ্রে রন্ধ্রে। অকস্মাৎ ফ্লোরে ধপ করে বসে হু হু করে কান্নায় ভেঙে পড়ল অরু। শরীরে ব্যথা, হৃদয়ে ব্যথা, মস্তিষ্কেও এক রাস যন্ত্রণা, সবকিছু মিলমিশে অরুর এক করুণ অবস্থায় মুহূর্তে। মেঝেতে বসে কাঁদতে কাঁদতে মনে মনে হাজারবার আহাজারি করতে করতে অরু বলল, তোকে আমি কি করে বোঝাই আপা? তোর যেমন প্রত্যয় সাহেব আছে, আমারও তো একজন আছে। সে আমার স্বামী, জায়ান কৃতিক চৌধুরী। আমি বিবাহিত, আমার শরীর মন সবকিছু দখলদারি শুধুমাত্র তার। আমি তাকে মেনে নিয়েছি, তার ভালোবাসাকে গ্রহণ করেছি। তাহলে কিভাবে আমি অন্য একজন পুরুষের সামনে গিয়ে আইবুড়ো সেজে বসব? কি করে? এই কথার একটুখানি আঁচও জায়ান ক্রিটিকের কানে গেলে সবকিছু তছনছ করে ফেলবে সে, সেই সাথে আমাকেও কেটে টুকরো টুকরো করে ফেলবে। আমি এখন কি করব? কিভাবে সবাইকে বলবো যে আমি আমার সৎ ভাই জায়ান ক্রিটিকের বিয়ে করা বউ? অরু সেই কখন থেকে মেঝেতে বসে শব্দ করে কাঁদছে দেখে অনু আড়ালে দীর্ঘশ্বাস ছেলে বলল, এত কাঁদছিস কেন অরু? দেখতেই তো আসছে, বিয়ে তো আর হয়ে যাচ্ছে না। ভালোয় ভালোয় সবটা মিটে গেলে তুইও তো বেঁচে যাবি, মা আর তোকে সারাক্ষণ নজরদারিতে রাখবে না। কথাটা শেষ করে কমফর্টার গায়ে জড়িয়ে শুয়ে পড়ল অনু। অনুর মাত্র বলা কথাগুলো বারবার মস্তিষ্কে বাড়ি খাচ্ছে অরুর।
দেখতেই তো আসছে, বিয়ে তো আর হচ্ছে না। বিয়ে শব্দটা অসংখ্যবার প্রতিধ্বনিত হয়ে কানে এসে লাগছে অরুর। ওর তো বিয়ে হয়ে গিয়েছে, সেবার থাইল্যান্ড বসেই। ধর্মীয়, সামাজিক দুইভাবেই বিয়ে হয়েছে জায়ান কৃতিকের সঙ্গে। তাহলে এখন আর নতুন করে কিভাবে বিয়ে হবে? আর তাছাড়া চোখ দুটো বন্ধ করলে স্বামীরূপে ওই সুদর্শন মানবের মুখটা ছাড়া আর কিছুই তো কল্পনায় আসছে না। মনে মনে হাজার কথা ভাবতে ভাবতেই অরু চলে গেল টানা বারান্দায়। বাইরে ভারী বর্ষণ হচ্ছে। আকাশ বাতাস ছাপিয়ে মেঘ গলিয়ে বৃষ্টি নেমেছে ধরণীতে। বাতাসের তোপে বৃষ্টির ছাঁট এসে লাগছে অরুর চোখে মুখে। তবুও সেখানেই হাঁটু মুড়ে বসে পড়ল ও। উদাসীন বাড়িধারার পানে চেয়ে ভাবতে লাগল নিজের থেকে বয়সে গুনগুনে 12 বছরের বড় সুদর্শন পুরুষটির কথা, যে ওর ব্যক্তিগত পুরুষ। কোনোদিন কি অরু কল্পনা করেছিল ওর সাথে এমনটা হবে? আমেরিকাতে কেউ ওর জন্য এভাবে দিনের পর দিন অপেক্ষার প্রহর গুনবে? এরকম হুট করেই নিজের নামের পাশে মানুষটার টাইটেল এঁটে যাবে? ভাবেনি তো, কল্পনাতেও ভাবেনি, কিন্তু ভবত্তিবি এটাই ছিল। অরু মেনে নিয়েছে নিজের ডেস্টিনি। অবশ্য না মেনে কোথায় যাবে? কি নেই জায়ান কৃতিকের? সবচাইতে যেটা বেশি আছে সেটা অরুর প্রতি এক আকাশসম আসক্তি। মানুষটার পাগলামি, আসক্তি, রাগ, বিরক্তি, একান্ত গোপনীয় চাহিদা সবকিছু অরুকে ঘিরেই। তাহলে অরু কিভাবে কৃতিকের মায়ায় না পড়ে থাকত? অরুর কাছে কৃতিকের মায়ায় জড়ানোর প্রথম ধাপ ছিল ওদের বিয়ে। হয়তোবা বিয়ের পরে উপরওয়ালা প্রদত্ত এক ধরনের টান তৈরি হয়ে যায় হৃদয়ে। অরুর বারবার মনে হতে থাকে একটা মাত্রাতিরিক্ত সুদর্শন পুরুষ, আধুনিক ভাষায় বলতে গেলে হ্যান্ডসাম, লম্বা চওড়া গৌর বর্ণের, কথায় কথায় ভ্রু কুচকানো লোকটা ওর স্বামী। এই কথাটা দিনের আলোর মতোই সত্যি। অরুর স্পষ্ট মনে আছে বিয়ের পরে সবার জোড়াজড়িতে স্বামীরূপী কৃতিকের দুহাতে চুমু খাওয়ার কথা। তখন তো অরুও হৃদয় মাঝারে ভীষণ টান অনুভব করেছিল। বিয়ের কথা মাথায় আসতেই অরু চলে গেল সেদিনের ভাবনায়, যেদিন নিজের সবটুকু কৃতিকের নামে লিখে দিয়ে এসেছিল ও। জায়ান কৃতিক ওয়েডস অরু। ভাবতে ভাবতেই এক চিলতে হাসি ফোটে অরুর ঠোঁটে। আজকের মতো সেদিন বৃষ্টি ছিল না, এশিয়ান দেশ হওয়াতে আমেরিকার মতো কনকনে শীতও ছিল না ব্যাংকক শহরে। তবে আবহাওয়াটা বেশ গুমোট ছিল। অনুর সাথে রাগ করে অরুর করা চরম বোকামির ফলস্বরূপ ওর উপর বেজায় চটেছিল কৃতিক। চোখে মুখে সে কি রাগ তার, যে রাগের কাছে প্রত্যেকবারই হার মেনে যায় অরু। সেবারও মেনেছিল। সকালবেলা ওকে আটকে রাখলেও বিকালে এসে কোনরূপ কথাবার্তা না বলেই টানতে টানতে অরুকে নিয়ে বাইকে বসায় কৃতিক। ওদের পেছনে মুখ কাচুমুচু করে দাঁড়িয়েছিল অ্যালিসা, অর্ণব আর সায়রও। অরু কিছু বুঝে উঠতে না পেরে কাঁদতে কাঁদতে অ্যালিসাকে বলল, কি ব্যাপার আপু, কোথায় নিয়ে যাচ্ছেন উনি আমায়? অ্যালিসা অরুকে আশ্বস্ত করে ওর কানের পেছনে চুল গুজে দিতে দিতে বলে, ইটস ওকে, আমরাও আসছি, ভয় পেও না, ও তোমাকে কিচ্ছু বলবে না। অ্যালিসার কথার পাছে অরু আর কিছু বলার সুযোগ পেল না, তার আগেই বাইকে টান দেয় কৃতিক। অগত্যায় নিজেকে সামলানোর জন্য কৃতিকের জ্যাকেট টেনে ধরল অরু। কৃতিক সামনে ফোকাস করেই অরুকে ডেকে বলল, অরু, তুই কি জানিস আজ তোর মায়ের অপারেশন? অরু হ্যাঁ সূচক মাথা নাড়ালে কৃতিক পুনরায় বলল, তুই কি এটা জানিস আমি ডক্টরকে বলে তোর মায়ের সব ট্রিটমেন্ট বন্ধ করে রেখেছি। আমি না বলার আগ পর্যন্ত ওরা তোর মায়ের অপারেশনে হাতও ছোঁয়াবে না। কৃতিকের কথায় অরুর মুখ থেকে যেন রক্ত সরে গেল। ও বাইকে বসেই স্তম্ভিত গলায় বলল, আপনি কি মজা করছেন? তোর কি মনে হয় আমি মজা করার মুডে আছি? অরু নাক ফুলিয়ে বলল, তাহলে এসব কথা কেন বলছেন? কৃতিক একটা পুরাতন গলির মাথায় বাইক থামিয়ে অরুর হাত ধরে বলল, বলছি চল। অরু চারিদিকে তাকালো। দুপাশে পুরাতন ইটের চালার ঘর, তার মাঝ দিয়ে সরু রাস্তা। ঘরগুলোর মধ্যে বেশিরভাগই থাইল্যান্ডের স্থানীয় মানুষজনের পুরাতন দোকানপাট, ছোটখাটো স্ট্রিট মার্কেট, হকারি আর ঐতিহ্যবাহী কাপড়ের দোকান দিয়ে ভর্তি গলিটা। সরু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অরু খেয়াল করল আশেপাশের সবাই ওদের দিকে অদ্ভুত নজরে তাকিয়ে আছে, যেমনটা আমরা ভিনদেশীদের দেখলে করি। অরু বড় বড় চোখ করে এদিক ওদিক দৃষ্টিপাত করলেও কৃতিক সোজা হাঁটছে তো হাঁটছেই।
কৃতিকের পুরুষালী কদমের সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে অরুর পা ব্যথা করছে এখন। গোড়ালি ভেঙে মাটিতেই বসে পড়তে ইচ্ছে করছে। উপায়ন্তর না পেয়ে অরু শুধালো, আর কত দূর? কৃতিক ক্রূর হেসে বলল, বাবাহ, এত তাড়া? কিসের তাড়া? আর আপনি একটু আগে কি বললেন? আমার মায়ের অপারেশন বন্ধ কেন করেছেন? কি সমস্যা বলুন? কৃতিক যেতে যেতে বলল, সমস্যা তো তুই। মানে? অরু গলির শেষ প্রান্তে একটা পুরাতন মসজিদের সামনে দাঁড়িয়ে কৃতিক একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, ভেতরে গিয়ে যা করতে বলবো, যেভাবে করতে বলবো তাই করবি, নয়তো তোর মায়ের অপারেশন আর হচ্ছে না। অরু তৎক্ষণাৎ কৃতিকের থেকে নিজের হাতটা ঝটকা মেরে ছাড়িয়ে বলল, মস্করা পেয়েছেন? অপারেশন হবে না মানে? আপনি বলবেন আর অপারেশন হবে না, এত সোজা? কৃতিক কপট হেসে অরুর দিকে ঝুঁকে এসে বলল, ছোট্ট মানুষ, মেমোরি লস হতেই পারে, কোনো সমস্যা নেই, আমি মনে করিয়ে দিচ্ছি। মনে আছে আমার অ্যাপ্রুভালের জন্য তোর মা দীর্ঘ 1 বছর বাংলাদেশে পড়েছিল? অরু এবার গলার স্বর কিছুটা খাদে নামিয়ে বলল, কি বলতে চাইছেন? কৃতিক সামনে তাকিয়ে বলল, আজ, এই মুহূর্তে এখানে আমাদের বিয়ে হবে। কৃতিকের কথায় অরুর মাথা ঘুরে উঠল। কি বলে এই লোক? জীবনটা কি ছেলে খেলা? যাকে ইচ্ছে হলো তাকে ধরে আনলাম আর জিদ দেখিয়ে বিয়ে করে নিলাম। কৃতিকের উপর মেজাজ চড়াও হয়ে গিয়েছে অরুর। ও হিংস্র বাঘিনীর মতো গর্জে উঠে বলল, আপনি একটা পাগল, উন্মাদ, সাইকো, নয়তো নিজের সৎ বোনের জীবন নিয়ে এভাবে ছেলে খেলা করতে পারতেন না। অরু কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে এক থাবায় ওর বুকের কাছের জামাটা খামচে ধরল কৃতিক। ফিনফিনে জামাটা এক টান দিয়ে নিজের কাছে টেনে এনে অরুর দিকে চোখ রাঙিয়ে কৃতিক দাঁত খিচে হিসিয়ে বলল, তুই আমার কেমন বোন? কোন হিসেবে বোন? উত্তর দে। তোর বাপ আর বাপ এক নয়, তোর মা আমার মা এক নয়, তাহলে নিজেকে আমার বোন দাবি করিস কোন সাহসে? শেষ কথাটা বলে অরুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় কৃতিক। কৃতিকের যুক্তির কাছে হেরে গিয়ে অরু এবার চুপ হয়ে যায়। চোখ মুখে অসহায় ছাপ টেনে গলার মাঝে কান্না আটকে রেখে টলমলে চোখে কৃতিককে বলে, তাই বলে আপনি আমাকে জোর করে বিয়ে করবেন? সমাজ কি বলবে? দুনিয়া কি বলবে? আপনার সাথে আমি, সেটাও কি সম্ভব? কোন ভুলের রাগ ঝাড়ছেন আমার উপর বলুন তো? কৃতিকের দৃষ্টিতে কোনো করুণার ছিটে ফোটাও নেই। ও এগিয়ে এসে পুনরায় অরুর হাত চেপে ধরে বলল, উপরওয়ালা যার প্রাধান্য দিয়েছে, সমাজ তাতে বাধা দেবার অধিকার রাখে না, আর না আমি এসবে পরোয়া করি। অরু পুনরায় নিজের হাত ছাড়িয়ে বলল, আমার জীবনটা এভাবে নষ্ট করছেন কেন? কি করেছি আমি? কৃতিক অরুর দিকে তাকিয়ে হাসকিস্বরে বলল, বিলিভ মি অরু, একটা সময় আসবে যখন তুই এই সম্পর্কটার জন্য জীবন দিয়ে দিতেও রাজি থাকবি। তখন তুই নিজ মুখে বলবি, সেদিন যা হয়েছিল খুব ভালো হয়েছিল। আমি এখন পরিপূর্ণ, আর সেই দিন বেশি দূরে নয়। এখন চুপচাপ ভেতরে চল। অরু তেতে উঠে বলল, আমি যাব না। মা আপাকে না জানিয়ে এভাবে লুকিয়ে চুরিয়ে বিয়ে আমি জীবনেও করব না। কৃতিক আক্রম হেসে বলল, জায়ান, কৃতিক লুকিয়ে চুরিয়ে কিছু করে না। আমার মন চেয়েছে আমি এখন এই মুহূর্তে তোকে বিয়ে করব, মানে করবই। যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোর মাকে আজই প্লেনে করে বাংলাদেশ পাঠিয়ে দেব, ইভেন উইদাউট এনি ট্রিটমেন্ট। না। অরুর শেষ কথাতে অরু শব্দ করে না বলে ওঠে। অরুকে কাঁদতে দেখে কৃতিক ওর হাত ধরে ভেতরে প্রবেশ করতে করতে বলল, মায়ের ভালো চাইলে ভেতরে চল। তুই শুধু তোর নামটা আমার নামে লিখে দিবি, ব্যাস। বাকিটা জীবন তোকে সামলে নেওয়ার দায়িত্ব শুধু আমার। অরু কাঁদতে কাঁদতে হেঁচকি টেনে বলল, আগে ডক্টরকে কল করে বলুন মায়ের ট্রিটমেন্ট শুরু করতে। কৃতিক যেতে যেতে বলল, ফোন রিসর্টে ফেলে এসেছি, বিয়েটা হয়ে যাক, অর্ণবের ফোন থেকে কন্ট্রাক্ট করে বলে দেব। ততক্ষণে যদি মায়ের কোনো ক্ষতি হয়ে যায়? কৃতিক এবার হাঁটা থামিয়ে অরুর দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলল, আমি বলেছি যখন পরে, তার মানে পরেই। আগে বিয়ে হবে, তারপর সব। পুরাতন ছোট্ট মসজিদটার ইটের চালা হয়ে যাওয়া অবস্থা। ধর্মভিত্তিক দেশ না হওয়াতে এদেশে হুজুর কিংবা মুসলিম খুঁজে পাওয়া বেশ কষ্টসাধ্য। তবুও কোথা থেকে যেন অর্ণব আর সায়র মিলে একজন ইন্দোনেশিয়ান হুজুর খুঁজে এনেছে। অরু আর কৃতিক ভেতরে ঢুকতেই অর্ণব ঝাঁজিয়ে উঠে বলল, এতক্ষণ লাগে তোদের? সে কখন থেকে অপেক্ষা করছি। কৃতিক ভাবলেশীন কণ্ঠে বলল, বউকে রাজি করাতে দেরি হয়ে গেল, তা তোর লয়ার আর হুজুর কই? কৃতিকের কথায় অর্ণব পাশে সরে গিয়ে বলল, এই যে আমেরিকান লয়ার,
যেহেতু তুই অরও দুজনেই আমেরিকা থেকে বিলং করিস, তাই উনি তোদের রেজিস্ট্রি ম্যারেজটা আমেরিকান কোর্টে তুলবে। অর্ণবের বুদ্ধি দেখে সায়র এগিয়ে এসে বলল, ওরে শালা, এই ব্যাংকক বসে আমেরিকান লয়ার কই পেলি তুই? অর্ণব নিজের কাঁধ ঝাড়া দিয়ে একটু ভাব নিয়ে বলল, পেয়েছি, টাকা থাকলে বাঘের চোখও মেলে বন্ধু। সায়র নাক সিটকয়ে তুলে বলল, তা তুই যখন টাকা, তাহলে একটা বাঙালি হুজুর ধরে আনতে পারলি না? এ কোন দেশি হুজুর নিয়ে এলি? কথা বুঝি না, কিছু না, কবুল কোন ভাষায় বলবে ওরা? অর্ণব দাঁত কিরমিরিয়ে বলল, আহমক, বিয়ের সময় সব দেশেই কবুল বলে, তোর এত চিন্তা করতে হবে না, হুজুর হলেই হলো। তাছাড়া এলিসা মোটামুটি ইন্দোনেশিয়ান ভাষা জানে। সায়র হ্যাঁ-সূচক মাথা নাড়িয়ে পাশে সরে গেলে কৃতিক বিরক্ত হয়ে বলল, তোদের গবেষণা শেষ হয়েছে, তাহলে এবার বিয়েটা করি? সায়র ভ্রু কুচকে বলল, তোর দেখি টর্চ হইছে না জেকে, দাঁড়া, এলিসা ফুলের মালাটা নিয়ে আসুক। অর্ণব লয়ারের সাথে কথা বলে কাগজপত্র রেডি করে কৃতিককে ডেকে বলে, জেকে, অরুকে নিয়ে আয়, সাইন করবি। কৃতিক এবার অরুর 5 আঙুলের ভাঁজে আঙুল ঢুকিয়ে বলল, আয় আমার সাথে। লয়ারের সামনের চেয়ার দুটোতে পাশাপাশি বসে আছে অরু আর কৃতিক। অরুর নিস্তব্ধ চোখের জলে রেজিস্ট্রি পেপার ভিজে আঠা আঠা হয়ে গিয়েছে, তবুও কলম হাতে নিয়ে বসে আছে সে। অরুর এহেন কাণ্ডে বিরক্ত হয়ে কৃতিক আস্তে করে অর্ণবকে বলল, অর্ণব, প্রাইভেট জেট বুক কর, অরুর মা দেশে ফিরবে। কৃতিকের কথার আগামাথা অর্ণবের বুঝে না এলেও অরু তৎক্ষণাৎ বলল, করছি, সাইন করছি। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া নোনা জলটুকু মুছে হাতের পিঠ দিয়ে কাঁপা কাঁপা হাতে অস্পষ্ট অক্ষরে অরোরা শেখ নামটা লিখে দিল অরু। অরুর সিগনেচারের পর্ব শেষ হলে কৃতিকও নিজেও গুটি গুটি অক্ষরে জায়ান কৃতিক চৌধুরী নামটা লিখে দেয়। সিগনেচার করার সময় কৃতিকের মুখটা ছিল থমথমে আর গম্ভীর। দেখে মনে হচ্ছিল অরুকে নয়, বরং ওকেই অরু জোর করে বিয়ে করাচ্ছে। তবে ওর মনে চলছিল অন্য সুর। কথা দিয়েছিলাম, খুব বেশি না, একটুখানি বড় হ, তোকে আমি আমার করে নেব। আজ কথা রেখেছি, তুই আজ থেকে আমার অরু, পুরোটাই আমার। রেজিস্ট্রি পেপারে সাইন করা শেষ হলে এলিসা একটা তাজা ফুলের মালা অরুর হাত ধরিয়ে দিল, অন্যটা কৃতিকের হাতে। তারপর মোবাইলের ভিডিও অন করতে করতে বলল, জেকে, বউকে মালা পরা। কৃতিক বিরক্ত ভঙ্গিতে বলল, এসবের দরকার নেই তো এলিসা, দরকার আছে, তুই পরা। এলিসার কথায় কৃতিক অরুর নত করে রাখা মাথার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, মাথা তোলো, মালা পরাবো। সায়র চোখ মুখ কুচকে বলল, সিরিয়াসলি জেকে? তোর বউ হয়ে গিয়েছে মেয়েটা, এখনও তো একটু সম্মান দে। কৃতিক এবার সত্যি সত্যি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মাথা তোলো, মালা পরাবো। তোলো শব্দটা বলতে গিয়ে কৃতিকের বোধহয় জিভ খসে পড়ার উপক্রম। ওকে দিয়ে সব হয় না মোটেই। এবার এলিসাও পাশ থেকে তাড়া দিয়ে অরুকে বলল, অরু, মাথা তোলো। সবার জোরাজোরিতে অরু এবার মাথাটা তুলে কৃতিকের চোখের দিকে চাইল, সেই ঝড় তোলা কামুক চাহনি। চোখ দেখে মনেই হচ্ছে না এই লোকটা একটু আগে এত বড় ভয়াবহ কাণ্ড ঘটিয়েছে, অথচ সবার মধ্যে থেকে ফেসে গিয়েছে অরু। অরুর ভাবনার মাঝেই ওর গলায় মালা পরিয়ে দিল কৃতিক। এবার অরুর পালা। কিন্তু অরুর মতো একরত্তি চুনোপুচির মতো মেয়ে খাম্বার মতো দাঁড়িয়ে থাকা গ্রিক গড খ্যাত কৃতিকের নাগাল কি করেই বা পাবে? তাই সহসাই পা উঁচিয়ে আঙুলের উপর ভর করে দাঁড়িয়ে মুখ কাচুমাচু অরু বলল, পারছি না তো। অরুর কথায় এলিসা মুখ টিপে হাসি সংবরণ করে বলল, জেকে, কি সমস্যা? তোর বউ তো তোর নাগাল পাচ্ছে না। কৃতিক কিছু না বলেই এবার মাথা নুইয়ে দিল অরুর সামনে। তৎক্ষণাৎ ওকে মালা পরিয়ে দেয় অরু। ঠিক সেই মুহূর্তটাই মুঠোক্ষণের ক্যামেরায় বন্দি করে নেয় এলিসা। এরপর ধর্মীয় মতে ওদের আরও একবার বিয়ে হয়। অরু আর কৃতিক দুজনেই কবুল বলে বিয়েটা সম্পন্ন করে। অরু কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গিয়েছে, নাক চোখ লাল বর্ণ ধারণ করেছে। ওর পরনে ছিল লং স্কার্ট আর সুতির টপস। চেহারায় কৃত্রিম প্রসাধনীর লেশমাত্র নেই, তবুও বিয়ের মালা পরিহিতা শুদ্ধ বিবাহিতা অরুকে দেখতে অপরূপা লাগছে। চেহারায় অন্যরকম লাবণ্যতা এসেছে মেয়েটার। এটা বোধ নতুন নতুন বিয়ের পর সব মেয়েদেরই আসে, তাই অরুরও এসেছে। বিয়ের পালা শেষ হলে ছোট্ট একটা নিয়মের মাঝে আটকে পড়ে ওরা।
এটা ইন্দোনেশিয়ান সংস্কৃতি। বিয়ের পর স্বামী তার স্ত্রীর ঘোমটা খুলে মুখ দেখবে, অতঃপর স্ত্রী তার স্বামীর 2 হাতে চুমু খেয়ে হাত দুটো চোখে ছুঁয়ে সম্মান জানাবে, আর স্বামী স্ত্রীর মাথায় হাত রেখে সেই আন্তরিকতাটুকু সাদরে গ্রহণ করবে। দারুণ ট্রেন্ড। হুজুরের মুখ থেকে কথাগুলো শুনে এলিসা, অর্ণব, শায়ের এক প্রকার ঝুলে পড়েছে ওদের দিয়ে এই ট্রেন্ড পালন করাবে। সব নিয়মই পালন করা হয়েছে, এটুকু কেন বাকি থাকবে? ওদের জোড়াজড়িতে কৃতিক বিরক্ত হয়ে বলল, অনেক কিছু করেছি, আর পারব না, এখন যা করার তোরা কর। এলিসা ওর দিকে তাকিয়ে কটমটিয়ে বলল, পারবি না মানে? মেয়েটাকে জোর জবরদস্তি করে বিয়ে করেছিস আর এখন বলছিস নিয়ম পালন করতে পারবি না? মগের মূল্যক নাকি? ভাই, কেন বুঝছিস না? এটা বাঙালি নিয়ম না, কোথাকাল ইন্দোনেশিয়ান নিয়ম। আমরা কেন পালন করতে যাব? এলিসা কৃতিকের কথায় ঘোর আপত্তি জানিয়ে বলল, সঞ্জেকে, নিয়ম ইজ নিয়ম, অত দেশ টেশ বুঝি না আমরা, সো চুপচাপ পালন করে ফেলো। পাশ থেকে অর্ণব বলল, শুধু শুধু সময় নষ্ট করছিস জেকে, ওরু তো এখন তোর বউই, যা নিয়ম আছে সব করে ফেল। এলিসা হলে তো আমি নাচতে নাচতে ট্রেন্ড পালন করতাম, শুধুমাত্র নিজের দেশ কেন, পুরো এশিয়ান সবগুলো কান্ট্রি থেকে নিয়ম ধার করে এনে এনে পালন করতাম। এলিসা অর্ণবকে চোখ রাঙিয়ে বলল, থামবি তুই? কৃতিক এবার ওদের সবাইকে একসাথে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা চুপ কর তোরা, করছি, যা যা নিয়ম আছে সব পালন করছি, তবুও চেঁচামেচি থামা। ইদানিং প্রায়শই শেষ রাতে ঝড় হয়। প্রকট ঝড়ে গাছপালা ভেঙে চুড়ে শহরতলির হাইওয়ে রাস্তাঘাট পর্যন্ত ব্লক হয়ে থাকে নিমিষেই। অতঃপর ভোর হতেই সেই ঝড় বৃষ্টি দমে গিয়ে নতুন করে উদীয়মান হয় সোনালি রঙা সূর্যকিরণ। এখন সন্ধে রাত চলমান, তবুও শেষ রাতে ঝড়ের পূর্বাভাস দিয়ে যাচ্ছে হু হু করে এলোপাথারি বইতে থাকা মেঘ ভেজা ঘূর্ণিবায়ু। সেই তীব্র ঝড় হওয়ার উল্টো পথে বাতাস কেটে কেটে এগিয়ে যাচ্ছে কৃতিকের ব্ল্যাক মার্সেডিসটা। চারিদিকে শুনশান নীরবতা বিরাজমান, পুরো রাস্তাটা খালি পড়ে আছে। এই জায়গাটা বরাবরই এমন, সন্ধে হতে না হতেই মানুষজনের আনাগোনা নেমে আসে শূন্যের কোঠায়। ড্রাইভিং সিটে বসে দক্ষ হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে কৃতিক নিজেই। ভার্সিটির কিছু জরুরি কাজ সম্পন্ন করে আজকেই নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো ফিরেছে সে। চোখে তার ক্লান্তির ছাপ সুস্পষ্ট। সবসময় সেট হয়ে থাকা আন্ডারকাটিং স্টাইলিশ চুলগুলো এখন এলোমেলোভাবে কপালে পড়ে আছে। ড্রাইভ করতে করতে প্রায়শই কপালে পড়ে থাকা অবিন্যস্ত চুলগুলোকে এক হাত দিয়ে ব্যাক ব্রাশ করে পেছনে ঠেলছে কৃতিক। তবে এই মুহূর্তে ওর ক্লান্ত মুখভঙ্গিমা খুব একটা ঠাওর করা যাচ্ছে না। চোখের ভাষা পড়ার উপায় নেই, দেখলে মনে হবে অনুভূতিহীন নির্জীব এক কাঠের পুতুল, অথচ হাত দুটো চলছে নির্বিঘ্নে। কৃতিক যখন স্পিডোমিটারের সর্বোচ্চ গতিতে নিজের গাড়িটাকে বাতাসের বিপরীতে উড়িয়ে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই খানিকটা ফুরসত দিয়ে ভাইব্রেট ফোনটা সশব্দে বেজে ওঠে ওর। কৃতিক কানে ব্লুটুথ লাগিয়ে স্পিডোমিটারের গতি সামান্য ধীর করে ফোনটা রিসিভ করল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে অর্ণব হন্তধন্ত হয়ে বলে ওঠে, ভাই, খবর শুনেছিস? কৃতিক শুধালো, কি খবর? অর্ণবের গলার আওয়াজে একরাশ উৎকণ্ঠা নিয়ে বলল, নিখিলকে সার্চ করার জন্য পুলিশ সহকারে ওর অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম, কিন্তু নিখিল কোথাও নেই। কোথাও নেই মানে কোথাও না। ভার্সিটি, ক্যাম্পাস, সায়েন্টিস্ট টিম কেউ ওর খবর জানে না, কেউ না, এমনকি ওর গার্লফ্রেন্ডরাও না। কোথায় পালালো বল তুই হতচ্ছাড়া? কৃতিক স্পষ্ট আওয়াজে বলল, কোথাও না। কি? অর্ণবের কথার প্রতিউত্তরে কৃতিক বলল, ওকে রাশিয়ান মাফিয়ারা গুম করে নিয়ে গেছে। তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়েছিল কিনা দেখ গিয়ে, এতক্ষণে হয়তো পিস পিস করে ওর লিভার কিডনিগুলো অন্য দেশে পাচার করে দিয়েছে তারা। কৃতিক এমনভাবে নিরুদ্বেগে কথাগুলো বলছিল যেন সামান্য একটা মুরগি কাটার কথা বলা হচ্ছে এখানে। কি আশ্চর্য! কৃতিকের কথায় অর্ণব আতকে উঠে বলল, কি বলছিস? তুই কি করে জানলি এত সব? কৃতিক ড্রাইভ করতে করতে ঠোঁটের কোণে একটা বিন্যস্ত কপট হাসি ধরে রেখে বলল, আমি তো ওকে মাফিয়াদের হাতে ধরিয়ে দিয়েছি, কৌশলে। অর্ণব তেতে উঠে বলল,
এটা মোটেও হেলাফেলার কথা নয় জেকে। ছেলেটা ইয়াং, বুদ্ধিতে কুলিয়ে উঠতে না পেরে ভুল করে বসেছে। আমরা ওকে আরেকটা সুযোগ দিতে পারতাম, হয়তো শুধরে যেত, নিজের ভুলটা বুঝতে পারত। তা না, তুই ওকে ডিরেক্ট মৃত্যুর দিকে ঠেলে দিলি। এভাবে কৌশলে আর কত মানুষকে মারবি তুই? সেদিন অ্যাক্সিডেন্টের পর জ্যাকসন হসপিটালে ধুকে ধুকে মারা গিয়েছে, আর আজ নিখিল। অর্ণবের কথায় কৃতিকের মোটেও হেলদোল হল না, বরঞ্চ নিজের চোয়ালখানা শক্ত করে ও বলল, যে যার কর্মফল ভোগ করলে আমার তো কিছু করার নেই। অর্ণব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওদের একমাত্র দোষ কি? ওরা অরুর দিকে হাত বাড়িয়েছিল, তাই তো? কৃতিক তির্যক হেসে বলল, এক্স্যাক্টলি। অর্ণব বর্নিং দিয়ে বলল, এত অবসেশন ভালো নয় জেকে। বাই এনি চান্স তোর এই অতিরিক্ত আসক্তি অরুর ওপর চড়াও হলে তখন মেয়েটাকে তো রেগেমেগে মেরে ফেলবি তুই। অর্ণবের কথার পাছে কৃতিক বলল, কখনো এমন পরিস্থিতি এলে নিজেকে নিজে আঘাত করব আমি, তবুও ওকে নয়। আফটার অল, শি ইজ মাই প্রপার্টি, হার্টবিট অ্যান্ড মাই এভরিথিং। অর্ণব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বুঝেছি, তোকে আবার সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে, নয়তো তুই শুধরাবি না। কৃতিকও কথায় বিরক্ত হয়ে বলল, জ্ঞানদান পর্ব শেষ হলে বল, কলটা রেখে দিই, আমি ড্রাইভ করছি। এরপর উপাস থেকে কলকাতার পিকপিক আওয়াজ ভেসে এলো কানে। অর্ণব কল রেখে দিলে কৃতিক আবারও মন দেয় ড্রাইভিংয়ে। সেদিনের পাহাড়ের ঘটনার আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল, অথচ গত 1 সপ্তাহে একবারও অরুর সাথে দেখা কিংবা কথা কোনোটাই হয়ে ওঠেনি ওর। কারণ গত 1 সপ্তাহ ধরেই শহরের বাইরে ছিল কৃতিক। আর আজ যখন সান ফ্রান্সিসকো ফিরে অরুকে কল দিল, তখন বারবারই ফোনটা বন্ধ বলছে। এতক্ষণ তো কৃতিক ভেবেছে ব্যাপারটা খুবই স্বাভাবিক, ফোন বন্ধ থাকতেই পারে। কিন্তু অর্ণবের সাথে কথা বলার পর থেকেই অরুকে দেখার জন্য হৃদয়টা কেমন আনচান করছে ওর। বারবার মনে হচ্ছে, দেখা না হোক, অ্যাটলিস্ট অরুর তপ্ত নিঃশ্বাসের শব্দটুকু যদি শোনা যেত, তাহলে রাতে অন্তত নিশ্চিন্তে ঘুমানো যেত। খানিক্ষণ ধরে আকাশ পাতাল ভাবতে ভাবতে মাঝপথেই ব্রেক কষল কৃতিক। অতঃপর ফোন হাতে নিয়ে দ্রুত তার সাথে ডায়াল করল অরুর নাম্বারে। কিন্তু না, অরু কল তুলল না। গত কয়েকবারের মতো এবারও ফোনটা বন্ধ বলছে। এহেন কাণ্ডে কৃতিক বেশ বিরক্ত হল। উগ্র মেজাজটা হুট করেই চড়াও হলো অরুর উপর। রাগীর তোপে মনে মনে দাঁত খিচে বলল, তোকে একবার চোখের সামনে পেয়ে নিয়ে অরু, তারপর বুঝাবো ফোন বন্ধ করে রাখার শাস্তি কাকে বলে। বারবার কল দিয়েও কোনোভাবেই অরুকে কলে না পেয়ে বিরক্তিতে ফোঁসফাঁস করতে করতে শেষমেশ কৃতিক কল লাগাল প্রত্যয়ের নাম্বারে। 2-1বার রিং হওয়ার পরেই কল তুলল প্রত্যয়। তবে ওপাশ থেকে কিছু বলার আগেই কৃতিক তড়িঘড়ি করে প্রশ্ন ছুড়ল ওকে, অরুর কোনো খবর জানো প্রত্যয়? ওপাশ থেকে বোধহয় প্রত্যয়ের শুষ্ক ঢোক জ্বালার আওয়াজ ভেসে এলো। অগত্যাই আমতা আমতা করতে লাগল ও। প্রত্যয় আমতা আমতা করছে দেখে কৃতিক হুঙ্কার দিয়ে বলল, কি হয়েছে? এরকম মেয়েদের মতো মিনমিন করছো কেন? যা বলার স্পষ্টভাবে বলো, ওয়্যার ইজ অলু? প্রত্যয় উল্টো প্রশ্ন করে শুধালো, ভাই আপনি কি ফিরেছেন? হ্যাঁ, একটু আগেই ফিরেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। কেন বলো তো? প্রত্যয় ভয়ার্ত গলায় গাইগুই করে বলল, তাহলে বোধহয় আমাদের একবার অরুদের বাসায় উচিত। আমি শুনেছি, না মানে শিওর না, শুনেছি কেবল, অরুর মা মানে আজমেরি ম্যাম বোধহয় অরুকে বিয়ে দিতে চাইছেন, আজ পাত্রপক্ষ দেখতে আসার কথা। প্রত্যয়ের কথা শুনে কৃতিকের মাথায় ভলভলিয়ে রক্ত উঠে গেল। নিজের সর্বশক্তি প্রয়োগ করে স্টিয়ারিংটা চেপে ধরে কৃতিক গর্জে উঠে বলল, হোয়াট? এমন একটা কথা তুমি আমাকে এখন বলছো? ব্রেইন কোথায় তোমার? প্রত্যয় থতমত খেয়ে বলল, ইয়ে মানে আমি নিজেই একটু আগে শুনলাম ভাই। কৃতিক আর অযথা কথা বাড়িয়ে সময় নষ্ট করল না। তৎক্ষণাৎ গাড়ি ঘুরিয়ে স্পিডোমিটারের কাঁটায় 100-র উপর গতি তুলে হাওয়ার বেগে হুঁশ করে চলে গেল উল্টো পথে। বাইরের ঝড় হাওয়া ক্ষণে ক্ষণে বেড়েই চলেছে। প্রচণ্ড বাতাসের তাণ্ডবে বারবার জানালার ভারী পাল্লাগুলো বাড়ি খাচ্ছে আর বিকট আওয়াজ তৈরি করছে। এই দানবীয় শব্দ সইতে না পেরে অরু এগিয়ে গিয়ে রুমের সবগুলো জানালার গ্লাস টেনে দিল। গ্লাস টেনে দেওয়াতে গ্লাসের সাথে বাতাস বাধাপ্রাপ্ত হয়ে এখন আরও ভয়ানক আওয়াজ তৈরি হচ্ছে রুমের মাঝে। সেদিকে অবশ্য খেয়াল নেই অরুর। ও তো সেই কখন থেকে রুমের দরজায় খিল দিয়ে বসে আছে। চোখের সামনে যে ছোট্ট বেডসাইড টেবিলটা, তার ওপর পিচ কালারের জামদানি শাড়ি আর কিছু গয়না রাখা আছে। এগুলো সেই বিকেলে এসে দিয়ে গিয়েছিল অনু। বলেছে সবকিছু পরে রেডি হয়ে থাকতে, সন্ধে নাগাদ রাজের পরিবার আসবে ওকে দেখতে। রাজরা 2 তলায় থাকে, তাই মনে হয় না সন্ধ্যা হওয়ার পর আর দেরি করেছে তারা। বাইরে একাধিক মানুষের কথাবার্তা আর শোরগোল শুনে মনে হচ্ছে সবাই চলে এসেছে এতক্ষণে। অথচ অরু এখনও কৃতিকের দেওয়া পাজামা সেট পরেই বসে বসে ঠোঁট উল্টে কাঁদছে।
কিভাবে কি ভেস্তে দেওয়া যায় সেটাই ভাবছে তখন থেকে। এত অল্প বয়সে এরকম সব পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেটা বোধহয় কল্পনাতেও ভাবেনি অরু। অথচ যার জন্য এত হৃদয়ের হাহাকার, গত 1 সপ্তাহ ধরে তার কোনো খবরই নেই। ফোন নেই তো কি হয়েছে, একটাবার কি বাসার নিচে আসা যেত না? অভিমান হল অরুর, বেজাই অভিমান। অভিমানের জোয়ারে গলায় আটকে আছে বুক ফাটা কান্নার দল। কৃতিকের ওপর অভিমানের ঘট যখন পরিপূর্ণ ওর হৃদয়ে, তখনই অরুর মনে হল, না, এসেছে ভালোই হয়েছে। ভুলেও যদি এসব কাহিনী জানতে পারত, তাহলে রাজের সাথে সাথে আমাকেও থাপড়িয়ে চান্দে পাঠিয়ে দিত নিশ্চিত। যা হয় তা বোধহয় ভালোর জন্যই হয়। এবার আজকের দিনটা কোনো মতে বিগড়ে দিতে পারলেই হলো। পরে না হয় রাজকে আমি সবকিছু বুঝিয়ে বলবো, আর তারপর মাকেও। অরুর ভাবনার সুতো ছিংল বাইরে থেকে অনুর ডাকে। দরজার বাইরে বারবার করাঘাত করতে করতে অনু বলল, কিরে অরু, রেডি হয়েছিস? দরজাটা খোল, তোকে যেতে হবে তো। অনুর উপস্থিতি টের পেয়ে অরু মনে মনে চিন্তা করল, আপাকে একবার বুঝিয়ে বললে কেমন হয়? আপাও তো একজনকে ভালোবাসে, ও নিশ্চয়ই বুঝবে। অরু, দরজা খোল, সবাই অপেক্ষা করছে তো। পুনরায় অনুর খাঁদে নামানো কণ্ঠ কানে এলে অরু এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। ভেতরে প্রবেশ করে অরুর এমন অগোছালো বিমূর্ষ রূপ দেখে অনুর চোখ কপালে উঠে যায়। ও তৎক্ষণাৎ দরজাটা লাগিয়ে অরুর কাছে এগিয়ে এসে ঝাঁঝিয়ে বলল, রেডি হোসনি কেন এখনো? কি চাইছিস? মা আবারও তোর ওপর রেগে গিয়ে অসুস্থ হয়ে পড়ুক? আবারও এতিম হতে মন চাইছে? অরু এবার কান্না ভেজা গলায় অনুকে অনুরোধ করে বলল, আমি এসব দেখাদেখি করতে চাই না আপা, তুই প্লিজ মাকে একটু বোঝা। তোকে আমি সব বলবো, তার আগে তুই কিছু কর। অনু শক্ত করে অরুর চিকন বাহুটা চেপে ধরে বলল, আমাকে কিচ্ছু বলতে হবে না, এখানে মায়ের সম্মান জড়িয়ে আছে। মা নিজে ওদেরকে ইনভাইট করেছে তোকে দেখতের জন্য, আর এখন তুই বলছিস যেতে পারবি না? কাঁদতে কাঁদতে অরু বলল, যদি বলি আমি কাউকে ভালোবাসি? অনু ভ্রু কুচিত করে বলল, কে সে শুনি? অষ্টাদশী অপারগ অরু নিজের মায়ের সৎ ছেলের নামটা উচ্চারণ করার সাহস আর পেল না। সব তছনছ হয়ে যাবে সে কথা ভেবে। অরু চুপ হয়ে আছে দেখে অনু খিটমিটিয়ে উঠে বলল, মিথ্যে কথা বলার আর জায়গা পাস না, আমাকে বোকা না বানিয়ে চুপচাপ রেডি হ। আপা, বিশ্বাস কর আমি মিথ্যে বলছি না, তুই কিছু একটা কর আপা, আমাকে এভাবে ভরা নদীতে ঠেলে দিস না। বোনের এরূপ কাকুতি মিনতি দেখে মন গলল অনুর, কিন্তু মায়ের সম্মানেরও তো একটা ব্যাপার আছে। তার ওপর মা অসুস্থ, এসপার ওসপার হয়ে গেলে মায়ের যদি শারীরিক কিছু ক্ষতি হয়ে যায়, সেই ভয়ে তটস্থ অনু। তাই ও নিজের কঠিন সুরটা একটু নরম করে অরুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দেখ বোন, আগেও বলেছি এখনও বলছি, দেখতে এলেই বিয়ে হয়ে যায় না, ওরা শুধু দেখে যাবে এই যা। তাছাড়া আজকের দিনটা কোনো মতে চলে গেলেই দেখবি সব সমস্যার সমাধান। পরে না হয় রাজকে একান্তে বুঝিয়ে বলিস তোর সমস্যাগুলো। এখন দেরি না করে চল, মা সেই কখন অতিথিদের সামনে বসে আছে। আপার কথায় বেশ আশ্বস্ত হলো অরু, বুকের ভেতরটা অনেক হালকাও লাগছে এখন। ঠিকই তো, আজকের রাতটা মানে মানে চলে গেলে রাজকে ভালো মতো বুঝিয়ে বলতে হবে, তাহলে রাজই সবকিছু মিটিয়ে ফেলতে পারবে। এসব ভাবতে ভাবতে অরুর কান্নাকাটিতে একটু ভাটি পড়লে অনু শাড়ি হাতে নিয়ে বলল, আয় পরিয়ে দি। অনু অরুকে আনতে রুমে গিয়েছে। এদিকে অনবরত কলিং বেলের আওয়াজ ভেসে আসছে তখন থেকে। কি জানি কে এমনভাবে কলিং বেলে চাপছে। অনু ধারে কাছে নেই বলে আজমেরি শেখ এবার নিজেই উঠে গেলেন দরজা খুলতে। অতিথিরা সবাই গোল হয়ে কাউচে বসে আছে, রাজও আছে। অফ হোয়াইট কালারের প্রিন্স কোটে তাকে বেশ সুদর্শনই লাগছে। রাজ ছোটবেলা থেকেই আমেরিকাতে বড় হয়েছে। ওর পুরো 14 গোষ্ঠী আমেরিকান নাগরিক, সবাই এখানকার বড় বড় ব্যবসায়ী কিংবা চাকরিজীবী। সেই হিসেবে পাত্রী দেখতে আসায় কোনোরূপ ত্রুটি রাখেননি তারা, ভরপুর এনেছেন। তার ওপর এসছেও অনেকজন। পুরো বসার ঘর মানুষে গিজগিজ করছে এই মুহূর্তে। ঠিক সেই সময়ই আগমন ঘটে অনাকাঙ্ক্ষিত একজনার। সে আর কেউ না, মিসেস অরোরার লিগ্যাল গার্ডিয়ান মিস্টার জায়ান কৃতিক চৌধুরী। আজমিরি শেখ দরজা খুলতেই চোখের সামনে প্রত্যয়কে দেখতে পায়। প্রত্যয়কে দেখে তিনি ভেবেছেন হয়তো কোনোরূপ অফিসিয়াল কাজেই তার আগমন, কিন্তু তার পরপরই প্রত্যয়ের পেছন থেকে বেরিয়ে আসে আরেকজন। যদিও এটাই প্রথম সাক্ষাৎ, তবুও এই লম্বা সুদর্শন ছেলেটাকে চিনতে খুব একটা সমস্যা হল না আজমেরি শেখের। তিনি কৃতিককে দেখা মাত্রই তাচ্ছিল্য হেসে বললেন, জায়ান কৃতিক চৌধুরী এইখানে? অহংকার ভাঙল তবে। তা আগমনের কারণটা জানতে পারি?
কৃতিক আজমিরি শেখের একটা কথারও জবাব না দিয়ে হনহনিয়ে ভেতরে প্রবেশ করল। ওর পেছন পেছন প্রত্যয়। ভেতরের সবাই কৃতিককে দেখে খানিকটা অপ্রস্তুত হয়ে গেল বটে। সবার মনে একটাই প্রশ্ন, এ আবার কে? আদৌ বাঙালি নাকি বিদেশি? চেহারা দেখে তো মনে হচ্ছে দুটোর মিক্সড। কৃতিক জিভ দিয়ে গাল ঠেলে এগিয়ে গিয়ে আজমিরি শেখের ব্যক্তিগত দিবানের ওপর পায়ে পা তুলে বসে পড়ল। কৃতিকের বেয়াদবি দেখে আজমিরি শেখ এগিয়ে এসে অস্পষ্ট সুরে বিড়বিড়িয়ে কৃতিকের উদ্দেশ্যে বললেন, এটা আমার বসার জায়গা, গেট আপ। কৃতিক পা দুলাতে দুলাতে বলল, আমার কোম্পানির টাকায় কেনা, ইনভেস্ট ফ্রম জেকে গ্রুপ, অ্যাম আই রাইট? কোম্পানির ধারে কাছেও তো আসো না, আমার নিজের কোম্পানি দাবি করছ? কৃতিক রহস্যের হাসি হেসে বলল, আমি যদি সারা জীবনও কোম্পানির ধারে কাছে না যাই, তাও জেকে গ্রুপ আমারই থাকবে। আজমিরি শেখ নিজের রাগটুকু সংবরণ করে গলার স্বর খাদে নামিয়ে বললেন, কি চাইছ কি তুমি কৃতিক? কেন আমার বাসায় অহেতুক এসে ঝামেলা পাকাচ্ছ? জবাবে কৃতিক বলল, ঝামেলা পাকাবো কেন আশ্চর্য? কি প্রোগ্রাম হচ্ছিল এখানে? প্রোগ্রাম করুন না, আমার কোনো অসুবিধে নেই, আমিও দেখছি। কৃতিকের কথায় আজমিরি শেখ ওর দিকে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে থাক দেখে কৃতিক পুনরায় বলল, কেন? আমি ইনভাইটেড না? তাছাড়া ইনভাইট দিয়ে করবোটা কি? আফটার অল উই আর ফ্যামিলি, রাইট মামুনি? আজমিরি ঠিকই বুঝলেন, যেই ছেলে সারা জীবন উনি উনি করে কথা বলেছে, জীবনে এইটুকু সম্মান পর্যন্ত দেয়নি, তার হঠাৎ করে মামুনি ডাকে নিশ্চয়ই কোনো ঘাবলা আছে। তবুও চোখের সামনে এতগুলা মেহমান দেখে দাঁতে দাঁত চেপে চুপ করে রইলেন তিনি। ঠিক তখনই সবার কৌতূহল, অযাচিত প্রশ্ন সব কিছুকে জলাঞ্জলি দিয়ে অরুকে নিয়ে অনুপ্রবেশ করে বসার ঘরে। অরুর পরনে পিচ কালারের জামদানি শাড়ি, হাতে স্বর্ণের বালা, মাথায় ছোট্ট করে ঘোমটা টানা, দেখতে বেশ সুন্দর লাগছে। কিন্তু অরুর এই সৌন্দর্য দেখে কৃতিকের রক্ত গরম হয়ে উঠেছে মুহূর্তেই। শরীরের শিরা অপশিরায় সেই টকবগে রক্তের উত্তাল ক্রোধ কোনো মতে ধামাচাপা দিয়ে পায়ের উপর পা তুলে অনবরত পা দোলাচ্ছে সে। অনু এগিয়ে এসে অরুকে রাজের মুখোমুখি কাউচে বসিয়ে দেয়। এতক্ষণ মাথা নুইয়ে রাখার জন্য কৃতিককে খেয়াল না করলেও কাউচে বসার সঙ্গে সঙ্গে কৃতিককে দেখে অরুর মুখ যেন থেকে রক্ত সরে গেল। প্রকট আতঙ্কে অজান্তেই নিজেই খামচে ধরল নিজের শাড়ি। কৃতিক এই মুহূর্তে দু আঙুলে কপাল ঘষতে ঘষতে অরুর দিকেই গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। পরনে তার সিলভার কালারের ব্ল্যান্ডেড শার্ট গলিয়ে শক্ত হয়ে থাকা হাতের জিম করা পুরুষালী পেশিগুলো স্পষ্ট দৃশ্যমান। কৃতিককে এভাবে হুট করে এই সময় দেখতে পেয়ে কৃতিকের আগুন চোখে চোখ রেখেই তীর কাঁপছে অরু। ওকে এভাবে কাঁপতে দেখে রাজের মা অরুর পাশে এসে বসে ওকে আশ্বস্ত করে বললেন, কাঁপছ কেন মা? আমরাই তো। একসময় এরাই তোমার আসল পরিবার হবে, এত ভয় পাওয়ার তো কিছু নেই। কে শোনে কার কথা? এই মুহূর্তে কারোর কথায় কোনো রূপ খেয়াল নেই অরুর। ও তো এখনও কৃতিকের দিকেই ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। কৃতিক কি থেকে কি করবে সেই ভয়েই তটস্থ অরু। কৃতিক প্রথমে অরুর থেকে চোখ সরিয়ে চারিদিকে একবার চোখ বোলালো, অতপর চট করে উঠে দাঁড়িয়ে অরুর হাতটা শক্ত করে চেপে ধরে ওকে টানতে টানতে রুমের দিকে নিয়ে গেল। কৃতিকের হঠাৎ এমন বিস্ফোরিত কাণ্ডে সবাই হতভম্ব, কারো মুখে কোনো বাক্য নেই। কি করছে এই ছেলে? কৃতিক যখন অরুকে নিয়ে রুমে যাচ্ছিল ঠিক তখনই অরুর অন্য হাত টেনে ধরে রাজ। কৃতিক রাজের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তীর্যক স্বরে বলল, হাউ ডেয়ার ইউ? রাজ একটু সাহস দেখিয়ে বলল, শি ইজ নট ইয়োর প্রপার্টি। কৃতিক শক্ত গলায় জবাব দিল, ইয়েস শি ইজ। কথাটা বলে কৃতিক রাজকে মারতে উদ্যত হবে, তার আগেই প্রত্যয় অরুর থেকে রাজের হাত ছাড়িয়ে বলল, জানে বাঁচতে চাইলে ছাড়ো রাজ, অরু বিবাহিত। কৃতিক ভাই অরুর হাজব্যান্ড। প্রত্যয়ের শেষ কথাতে রুমের প্রত্যেকটা মানুষের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলল প্রত্যয় মাত্র এটা? আদৌ ঠিক শুনেছে তো সবাই? আজমেরি শেখ আর অনু তো বাকরুদ্ধ পুরোপুরি। কৃতিক সেসবের 2 পয়সা তোয়াক্কা না করে প্রত্যয়কে বলল, আবর্জনাগুলো পরিষ্কার করো, অ্যাজ সুন অ্যাজ পসিবল, আর যেন এদের চোখের সামনে না দেখি আমি। প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়ালে কৃতিক অরুকে নিয়ে রুমে গিয়ে ঠাস করে রুমের দরজা লাগিয়ে দেয়। অরু জানে ওর কপালে শনি নৃত্য করছে, তাই ভয়ের চোটে কুকড়ে আছে মেয়েটা। ভেতরে এসে অরুকে সোজা দাঁড় করিয়ে শার্টের হাতাটা গুটিয়ে ওর গালে নিজের সর্বশক্তি প্রয়োগ করে চপেটাঘাত করল কৃতিক। সঙ্গে সঙ্গে ছিটকে মেঝেতে গিয়ে পড়ল অরু। ঢিলে খোপা করা লম্বা চুলগুলো বাঁধনহারা হয়ে পড়ল মুহূর্তেই। মেঝেতে বসে নিজের মুখটা 2 হাতে চেপে ধরে তীব্র কান্না সংবরণ করার চেষ্টা চালাচ্ছে অরু।
কৃতিককে দেখতে কি ভয়ানক কিনা লাগছে। আগুনের শিখার মতো চোখ দুটো দেখে মনে হচ্ছে আজ ওর খবর করে ছাড়বে কৃতিক। কৃতিক নিজের অন্য হাতাটা গুটাতে গুটাতে এগিয়ে এসে অরুকে বলল, এটা কেন দিলাম জানিস? আমার বউ হয়েও অন্য কারোর সামনে বউ সেজে বসার স্পর্ধা দেখানোর জন্য। অরুকে শক্ত হাতে টেনে তুলে কৃতিক ওর অন্য গালে থাপ্পড় দিতে উদ্যত হলে অরু চোখ দুটো বন্ধ করে কাঁপতে কাঁপতে বলল, ব্যথা পাচ্ছি, কষ্ট হচ্ছে আমার, আর মারবেন না, আমি ইচ্ছে করে কিছু করিনি। আপা বলেছিল দেখতে এলেই বিয়ে হয়ে যায় না, তাছাড়া আপনিও তো আসেননি এই কদিন, কি করতাম আমি? কৃতিক আর মারল না ওকে। হাত নামিয়ে রেগে মেগে ওর গলাটা চেপে ধরে হিস হিসিয়ে বলল, একবার ফোন করতে পারতি না? আমি আদৌ বেঁচে আছি কি মরে গিয়েছি সেটা অন্তত খোঁজ নিতে পারতি। বিধবা হওয়ার এত শখ? অরু কাঁদতে কাঁদতে বলল, কি বলছেন এসব? ফোন তো আমার কাছে ছিলই না, মা নিয়ে গেছে সেই কবে। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরুর গলা ছেড়ে দেয়। ফর্সা গলাটা আঙুলের চাপে রক্তিম হয়ে উঠেছে। কৃতিক তীক্ষ্ণ চোখে সেদিকে একবার নজর দিল, তারপর অরুর বাহু ধরে ওকে কাছে নিয়ে এসে ওর সুন্দর কারুকাজ করা ব্লাউজের দুটো হাতাই একটানে ছিঁড়ে ফেলল কৃতিক। ওকে রেখে হঠাৎ ওর জামাকাপড় টেনে ছিঁড়ছে দেখে অরু আতকে উঠে বলল, কি করছেন এটা? কৃতিক অরুর গার্ডার, ঠোঁটের লিপস্টিক, চোখের কাজল সবকিছু নিজ হাত দিয়ে একে একে লেপটে দিতে দিতে চোয়াল শক্ত করে বলল, অন্য কারোর সামনে নিজের সৌন্দর্য বিলাতে কেন গেলি অরু? আমার রাগ কমছে না কিছুতেই, তোকে মারতেও পারছি না, কলিজায় লাগছে, উল্টে আমিই ব্যথা পাচ্ছে, ইচ্ছে তো করছে নিজেকে নিজেই। কৃতিক কথা শেষ করার আগেই নিজের নরম তুলতুলে হাত দিয়ে ওর মুখটা চেপে ধরল অরু। অতঃপর কৃতিকের চোখে চেয়ে কাঁদতে কাঁদতে এদিক ওদিক না সূচক মাথা নাড়াল। অরুর এমন প্রতিক্রিয়ায় কৃতিকের কি না কি হলো কে জানে। ও হুট করেই অরুকে দেওয়ালের সাথে চেপে ধরে ওর লালচে হয়ে যাওয়ার রক্তাক্ত গলায় স্বগতিতে মুখ ডুবিয়ে দিল। কৃতিক জিদের বশবর্তী হয়ে ক্রোধটা একটু বেশিই ঢালছিল অরুর উপর, তবুও চোখ মুখ খিঁচে পুরোটাই সহ্য করে নিল অরু। এই মিষ্টি যন্ত্রণাটুকু বোধহয় ওর পাওনা ছিল। ওদিকে বাইরে থেকে দরজা ধাক্কাতে ধাক্কাতে হয়রান হয়ে উঠেছেন আজমেরি শেখ। প্রচণ্ড মানসিক চাপ আর হঠাৎ রেগে যাওয়ার ফলশ্রুতি শ্বাস প্রশ্বাস বেড়ে গিয়েছে তার। মাকে এভাবে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে দেখে অনু তড়িঘড়ি হয়ে মাকে বসার ঘরে নিয়ে এসে বলল, তুমি একটু বসো মা, আমি ডাকছি ওদের। প্রত্যয়ও বাইরেই দাঁড়িয়েছিল এতক্ষণ। মাত্র অনুকে দরজার দিকে এগিয়ে যেতে দেখে ও নিজেও এগিয়ে গেল অনুর পিছু পিছু। যেতে যেতে পেছন থেকে প্রত্যয় বলল, এখন না ডাকলেই ভালো হবে ভাই, খুব রেগে আছে। প্রত্যয়ের কথায় অনু ঝাঁঝিয়ে উঠে বলল, খবরদার, আর একটাও যদি কথা বলেছেন। আপনি সব জানতেন, অথচ আমাকে বোকা ভেবে দিনের পর দিন ভালোবাসা দেখিয়ে আমার পিঠেই ছুরি মেরেছেন। প্রত্যয় আশ্চর্য হয়ে বলল, কি করলাম আমি? আজীব। অনু এবার হাঁটার গতি থামিয়ে ঘুরে দাঁড়িয়ে বলল, সৎ ভাইকে বিয়ে করা অন্যায় নয়। অরুণা হয় ছোট মানুষ, কিন্তু কৃতিক ভাইয়া সে তো ছোট নয়, তাহলে তিনি এটা কিভাবে করলেন? কিসের প্রতিশোধ নিতে উনি আমাদের মুখে এভাবে চুনকালি মাখালেন? আমার বোনের জীবনটা নষ্ট করলেন? প্রত্যয় এবার একটু রেগে গিয়ে বলল, ধর্মে কিংবা আইনে ওদের বিয়ের সম্পূর্ণ বৈধতা আছে, তাহলে চুনকালির কথা কোথা থেকে আসছে অনু? অনু তেতে উঠে বলল, আপনি সমাজ বোঝেন? সারা জীবন তো থেকেছেন অসামাজিক জায়ান কৃতিকের সাথে সাথে, তাহলে কি করে বুঝবেন সমাজের মর্ম? আজ বাদে কাল যখন পুরো সমাজ আমাদের পেছনে কথা বলবে, ছিছি বুলি আওড়াবে, সবাই কানাঘুষো করবে যে আজমেরি শেখ টাকার জন্য নিজের সৎ ছেলের গলায় নিজেরই মেয়েকে গছিয়ে দিয়েছেন, তখন আপনাদের মতো মানুষের গায়ে না লাগলেও সমাজের অপমান আর বিদ্রুপে আমাদের ৩ মা মেয়ের মরে যাওয়া ছাড়া উপায় থাকবে না, কারণ সমাজে এক ঘরেদের কোনো স্থান নেই। অনুর এক নাগাড়ে বলা হাজারটা যুক্তির পাছে প্রত্যয়ার কোনো যুক্তিই খুঁজে পেল না অনুকে ঘায়েল করার জন্য। তাই ও সহসা ওখানেই দাঁড়িয়ে রইল নিঃশব্দে, আর অনু গটগটিয়ে এগিয়ে গেল অরুর রুমের দিকে। দুই পাশে দুটো ডিভানের উপর পায়ে পা তুলে মুখোমুখি হয়ে বসে আছে আজমেরি শেখ আর জায়ান কৃতিক। অনেকক্ষণ ধরেই তাদের মাঝে পুরোদস্তুর নীরবতা বিরাজমান। ওদের থেকে একটুখানি দূরে দাঁড়িয়ে আছে অনু, প্রত্যয় আর অরু। জামাকাপড় পাল্টে ওড়না দিয়ে গলার কলার বোনগুলো খুব সাবধানে ঢেকে তবেই বেরিয়েছে অরু, নয়তো খানিকক্ষণ আগে পুরো গলায় কৃতিকের জিদের তোপে করা দাগগুলো সবার সামনে উন্মুক্ত বই হয়ে যাবে অনায়াসে। এই মুহূর্তে অরু সবার আড়ালে মাথা নুইয়ে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন ওই মস্ত বড় অপরাধী, আর এখানে ওর বিচার সভা বসেছে। চারিদিকের থমথমে পরিবেশটাকে আরও খানিকটা গুমোট করে দিয়ে
আজমেরি শেখ বললেন, আমার মেয়েটাকে বলির পাঁঠা কেন বানালে কৃতিক? কৃতিক ভাবলেশহীন কণ্ঠে বলল, ফার্স্ট অফ অল আমি আপনার মেয়েকে বিয়ে করেছি, বলির পাঁঠা বানাইনি। আর সেকেন্ডলি, আই থিঙ্ক শি ইজ মাই হার্টবিট। কৃতিকের কথায় চটে গেলেন আজমেরি শেখ। দাঁতে দাঁত চেপে বলল, মজা করছো আমার সাথে? নিজের সৎবোনকে বিয়ে করতে লজ্জা করল না তোমার? কৃতিক বাঁকা হেসে নিজের ঠোঁট কামড়ে বলল, শুধু বিয়ে নয়, আরও অনেক কিছু করেছি। এই যে একটু আগেও করেছি, কিন্তু বিশ্বাস করুন একটুও লজ্জা লাগেনি। কেনই বা লজ্জা লাগবে বলুন? বউ হয়তো। যেই পুরুষ বউয়ের সামনে লজ্জা পায় সে আবার কেমন পুরুষ? কৃতিকের কথায় অনু আর আজমেরি শেখ দুজনেই অগ্নিদৃষ্টিতে তাকালো অরুর পানে, যে এই মুহূর্তে মাথা নিচু করে ফোপাচ্ছে। ওর দিকে তাকিয়ে লাভ নেই, আমার বউকে আমি যেটা বলবো সেটাই করবে। কৃতিকের কথায় আজমেরি শেখ চোখ ঘুরিয়ে বললেন, তুমি একা একা থেকে আমেরিকান কালচারে বড় হয়ে একটা বেহায়া তৈরি হয়েছ। আর তুমি যেটাকে বিয়ে ভালোবাসা বলছো না, এটা আসলে ভালোবাসাই নয়, ইটস ইয়োর অবসেশন, আনহেলদি অবসেশন, যার শিকার হয়েছে আমার মেয়েটা। নয়তো নিজের হাঁটুর বয়সী একটা মেয়েকে কে ভালোবাসে? আজমেরি শেখের কথায় কৃতিক ঠোঁট উল্টে বাহবা দিয়ে বলল, আপনি সত্যি জিনিয়াস, না হলে এত তাড়াতাড়ি কিভাবে বুঝে গেলেন জিনিসটা? আর আমি কখন বললাম যে আমি অরুকে ভালোবাসি? আমি ওর প্রতি অবসেসড, আনহেলদি অবসেশন, আর এটাই সত্যি। এখন আপনি সেটা ভালোই ভালোই নেবেন নাকি নেবেন না, সেটা একান্ত আপনার ব্যাপার, বাট আমার বউকে আমি চাই, ব্যাস। কথাটা শেষ করে তরাগ করে দাঁড়িয়ে পড়ে কৃতিক। অতঃপর অরুর দিকে এক পলক তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে কৃতিক বলে, কিছুদিন সময় নিন, মন দিয়ে ভাবুন। বিয়েটা যেহেতু হয়েই গিয়েছে, তার মানে শি বিলংস টু মি। তাই আপনাকে জোর জবরদস্তি করে অরুকে কষ্ট দিতে চাইছি না। তবে হ্যাঁ, আমার বউকে অন্য কারো সঙ্গে বিয়ে দেওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না, অ্যান্ড আই মিন ইট। কথাটুকু শেষ করে গটগটিয়ে জায়গা ত্যাগ করে কৃতিক। অরুর বিয়ে হয়ে গেছে, আজমেরি শেখ চাইলেও আর মেয়েকে ইচ্ছের বিরুদ্ধে আটকাতে পারবেন না, কোথাও বিয়েও দিতে পারবেন না। কৃতিক যা চাইবে তাই করতে হবে। ব্যাপারটা বুঝে আসতেই অকস্মাৎ ক্ষেপে গেলেন তিনি। তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে টেনে এনে এলোপাথাড়ি চড় বসাতে লাগলেন মেয়ের দুই গালে। হঠাৎ এভাবে এলোপাথাড়ি থাপ্পড়ে অরুর মাথায় চক্কর দিচ্ছে বারবার। ও কাঁদতে কাঁদতে মাকে আকুতি করে থামতে বলছে, তবুও আজমেরি শেখের হাত থামছে না। ওকে মারতে মারতে তিনি কাঠিন্য স্বরে বললেন, একটা নোংরা কীট জন্ম দিয়েছি আমি, বেহায়া, নির্লজ্জ, নষ্টা। নিজের থেকে 12 বছর বড় সৎ ভাইয়ের সাথে শুতে একটুও লজ্জা করল না তোর? মায়ের কথায় অরু যেন আকাশ থেকে পড়ল। কি বলছে মা এসব? তার আর জায়ান কৃতিকের সম্পর্ক তো এতটাও গভীরে যায়নি, আর মা কিনা এত নোংরা চিন্তা করে ফেলেছে। ছি! কথাটা ভাবতেই ডুকরে কেঁদে উঠল অরু। ওদিকে অরুর কান্নার আওয়াজ কানে পৌঁছতেই দরজার কাছে থেকে পুনভায় তড়িৎ বেগে ফিরে এলো কৃতিক। হাত দুটো মুঠিবদ্ধ করে রেগে মেগে এদিকেই এগিয়ে আসছে কৃতিক। তা দেখে মায়ের হাত চালানোকে পুরোপুরি অগ্রাহ্য করে দৌড়ে বিয়ে হাঁটু মুড়ে কৃতিকের পায়ের সামনে বসে পড়ল অরু। ওর সামনে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, হাত জোর করছি, আর অশান্তি করবেন না। মা এমনিতেই অসুস্থ, এত চাপ নিতে পারবেন না তিনি। আমি কথা দিচ্ছি, আপনি ছাড়া এই জীবনে অন্য কোনো পুরুষের সামনে আর নিজেকে উপস্থাপন করব না আমি, কোনোদিনও না। তাও আপনি ফিরে যান দয়া করে। কৃতিক অরুর মুখোমুখি হয়ে বসে সকলের সামনে অরুর ঠোঁটে আর কপালে আলতো চুমু খেল। তারপর ওর গালে হাত বুলিয়ে বলল, তুই কেন পায়ে পড়ছিস জান? তোর জায়গা তো আমার বুকে। কৃতিকের আদুরে আওয়াজে আবারও ফুপিয়ে কেঁদে উঠল অরু। কৃতিক নিজের অন্য হাতটা অরুর আরেক গালে ছুঁইয়ে ওর চোখের পানি মুছে দিতে দিতে বলল, বিশ্বাস কর অরু, তোর কষ্ট দেখে আমার হৃদয় ছেড়ে যাচ্ছে। একবার শুধু বল, তুই আমার সাথে যাবি? বাকিটা আমি বুঝে নেব। প্লিজ বল। অরু নিজের হাত দিয়ে কৃতিকের হাত ধরে বলল, একটু সময় দিন আমাকে, আমি আপা আর মাকে ঠিক বোঝাতে পারব। অরুর কথায় কৃতিকের স্বাভাবিক মুখশ্রীটা মুহূর্তেই কঠিন হয়ে উঠল। ও অরুর দিকে একটা তাচ্ছিল্যের হাসি ছুড়ে বলল, মা আর আপা যদি তোর কাছে এতটাই প্রয়োজনীয় হয়, আমার কথা যদি তোর কাছে এতটাই অগ্রাহ্য মনে হয়, তাহলে আমিও তোকে আর জোর করব না। আমার কাছে যেতে হবে না তোকে, থাকতে হবে না আমার সাথে। তবে হ্যাঁ, আমাকে খুঁজে না পেলে আবার কান্না করিস না যেন, বিকজ আই হেটস ইয়োর টিয়ার্স বেবি।
নিজের কথা শেষ করে এক মুহূর্ত ফুরসত না দিয়ে বাসা থেকে হনহনিয়ে বেরিয়ে গেল কৃতিক। অরু এখনও অবাক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। কৃতিকের শরীরের মাতাল করা স্যান্ডেলউডের গন্ধটা এখনও চারিপাশে মম করছে। এই তো একটু আগেও দুহাত দিয়ে উরুকে ছুঁয়েছিল সে, আর এখন কোথাও নেই সবকিছু, কেমন শূন্য। গলার ভেতর দলা পাকিয়ে আছে অজস্র কান্নারা, যার দরুন নাকের ডগাটা বারবার ফুলে উঠছে অরুর। ওর ছোট্ট মস্তিষ্কটা এখনও ঠিক ধরতে পারছে না। একটু আগে কি বলে গেল কৃতিক? কী বা বোঝালো ওই কঠিন কথাগুলো দ্বারা?